আসসালামু আলাইকুম, ইউনিক স্কুল তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব এসএসসি হিসাব বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় লেনদেন। চলো শুরু করি। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ঘটনা, লেনদেন, হিসাব সমীকরণ, ব্যবসায়িক লেনদেনের দলিলপত্রাদি, গাণিতিক সমস্যা এবং সমাধান। লেনদেন লেনদেন হলো এমন সব ঘটনা যা কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটায় এবং যা অর্থের অঙ্কে পরিমাপযোগ্য। অর্থাৎ যে সমস্ত ঘটনা পণ্য সেবা বা অর্থের আদান প্রদানকে বোঝায়। এখানে আমরা একটা শব্দ বারবার পাচ্ছি, সেটা হচ্ছে ঘটনা। ঘটনা জিনিসটা কি? ঘটনা হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে যা কিছু ঘটে তাই হচ্ছে ঘটনা। কি কি ঘটে? মনে করো তুমি স্কুলে যাচ্ছ, সেটা একটা ঘটনা। তুমি ভাত খাচ্ছ, তুমি ঘুমাচ্ছ, তুমি বই কিনতেছো, তুমি নাস্তা করতেছো, আমি যে ক্লাস নিচ্ছি। অর্থাৎ আমাদের প্রতিটা পদক্ষেপই একটা একটা কি ঘটনা। ওরকম ঘটনা ব্যবসায়ী করে থাকে। ব্যবসায়ী কি করে? ব্যবসায়ী পণ্য বিক্রি হয়, পণ্য ক্রয় হয়, আবার ব্যবসায়ী ম্যানেজার অসুস্থ হয়। ওই সমস্ত ঘটনা থেকে ব্যবসায়ীর ওই সমস্ত ঘটনা থেকে যেগুলো ব্যবসায়ীর আর্থিক অবস্থা পরিবর্তন করে। কি করে? ব্যবসায়ীর আর্থিক অবস্থা পরিবর্তন করে এবং যা অর্থের অঙ্কে পরিমাপযোগ্য। অর্থাৎ এটার ভ্যালু, মানে অর্থ দিয়ে বিনিয়োগযোগ্য ভ্যালু থাকতে হবে। এরকম ঘটনাকে কি বলে আমরা লেনদেন বলবো। আবেদনিক অর্থে গ্রহণ ও প্রদান। লেনদেনের আবেদনিক অর্থ কি? গ্রহণ ও প্রদান। এবং হিসাব রক্ষণের, মনে রাখবা, হিসাব রক্ষণের মূল ভিত্তি হচ্ছে লেনদেন। হিসাব রক্ষণের মূল ভিত্তি কি? লেনদেন। আমরা উদাহরণ দেখি। করিম ট্রেডার্স 10,000 টাকা দিয়ে অফিসের জন্য আলমারি ক্রয় করলো। এই যে করিম ট্রেডার্স 10,000 টাকা দিয়ে অফিসের জন্য আলমারি ক্রয় করার ফলে কি হয়েছে? করিম ট্রেডার্স থেকে 10,000 টাকা কি হয়ে গেছে? কমে গেছে, নগদ অর্থ কমে গেছে। অন্যদিকে একটা কি আলমারি তার ব্যবসায় যুক্ত হয়েছে। এই যে 10,000 টাকা কমে গেছে এবং আলমারি যুক্ত হওয়ার ফলে কি হয়েছে? ব্যবসায় একটা আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে না? হ্যাঁ, কারণ ব্যবসায় যে 10,000 টাকা নগদ অর্থ চলে গেছে, সেটা কি হয়েছে? ব্যবসায় আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে। তাই এটা কি বলবো আমরা? লেনদেন। অন্যদিকে করিম তার ভাইয়ের জন্য 10,000 টাকার বই ক্রয়। দেখো, সে 10,000 টাকা বই ক্রয় করলে এটা কি হয়? অর্থের অঙ্কে পরিমাপযোগ্য। এটা অর্থের অঙ্কে পরিমাপযোগ্য। কিন্তু আমাকে একটু বলবে যে এখানে কি কোনো ব্যবসায়ীর কথা বলা হয়েছে? না, এখানে কোনো ধরনের ব্যবসায়ীর কথা বলা হয় নাই। যেহেতু এটা ব্যবসায়ের সাথে রিলেটেড না, তাই ব্যবসায় কি হয় নাই? আর্থিক অবস্থারও পরিবর্তন হয় নাই। যেহেতু ব্যবসায় আর্থিক অবস্থার পরিবর্তন হয় নাই, সেটাকে আমরা কি বলবো না? লেনদেন বলবো না। একটু খেয়াল করো, এই যে দুইটাই কিন্তু ঘটনা, ঠিক আছে? দুইটাই ঘটনা, কিন্তু প্রথমটা লেনদেন, দ্বিতীয়টা কি না? লেনদেন না। তার মানে কি ভাই, আমরা এটা বলতে পারি না যে প্রতিটা প্রতিটা লেনদেনই ঘটনা, কিন্তু প্রতিটা ঘটনা লেনদেন না? এমনি এই যে দুইটাই দুইটাই ঘটনা, কিন্তু একটা লেনদেন, একটা কি না? লেনদেন না। এটা মানে কি বোঝে? এটা মানে হচ্ছে প্রথমে একটা জিনিস ঘটে, দেন সেটার পরে সেটা আমরা কি বলবো? লেনদেন হয়েছে কিনা কি করব? এই যে শর্তগুলো দিয়ে কি করব? লেনদেন হয়েছে কিনা তা নির্ণয় করব। যদি এই শর্তগুলো ফুলফিল হয় তাহলে আমরা লেনদেন বলবো, যদি ফুলফিল না হয় সেটা ঘটনায় থেকে যাবে, লেনদেন হবে না। তার মানে কি বোঝায়? প্রতিটা লেনদেন ঘটনা, কিন্তু প্রতিটা ঘটনা কি না? লেনদেন না। এটা পরীক্ষা আসতে পারে। এরপর দেখি লেনদেন দুই প্রকার। অভ্যন্তরীণ লেনদেন, বাহ্যিক লেনদেন। অভ্যন্তরীণ লেনদেনে ব্যবসায়িক ক্রিয়া থাকে না, কোনো ধরনের পক্ষ থাকে না। কিন্তু বাহ্যিক লেনদেনে ব্যবসায়ের সাথে পক্ষ জড়িত থাকে। লেনদেন তিন ভাবে সংগঠিত হতে পারে। লেনদেন কয়ভাবে সংগঠিত হতে পারে? তিন ভাবে। নগদে, বাকিতে, অনগদে। এগুলো আমরা আস্তে আস্তে শিখবো। তো লেনদেনের বৈশিষ্ট্য, লেনদেনের বৈশিষ্ট্যের মধ্যে কি কি আছে? অর্থ অঙ্কে পরিমাপযোগ্য। এই যে যেটা মানে অর্থ দিয়ে পরিমাপ করা যায় সেটাকে অর্থ অঙ্কে পরিমাপযোগ্য বলে। আর্থিক অবস্থা পরিবর্তন, যে ব্যবসায়ী যে আর্থিক অবস্থা সেটা পরিবর্তন হবে, হয় কমবে না হলে বাড়বে। দ্বৈত সত্তা, দ্বৈত সত্তা জিনিসটা কি? করিম টেরাস 10,000 টাকা দিয়ে যে আলমারিটা ক্রয় করছে না, আলমারিটা কি একদম শূন্য থেকে ক্রয় করছে, নাকি কোনো একজন ব্যক্তি বিক্রি করছে তাই সে টাকা দিয়ে 10,000 টাকা দিয়ে আলমারিটা ক্রয় করছে? হ্যাঁ, অবভিয়াসলি কোনো একজন ব্যক্তি বিক্রি করছে, তাই কি করছে? করিম ট্রেডার্স সেটা নগদ অর্থ দিয়ে ক্রয় করে নিছে। তার মানে এখানে কয়টা পক্ষ? করিম একটা পক্ষ যে ক্রয় করছে, অন্যদিকে যে বিক্রি করছে সেও কি একটা পক্ষ। তার মানে কি লেনদেন কি হয়? দ্বৈত সত্য হয়। কি হয়? লেনদেন দ্বৈত সত্য হয়। যে দুইটি পক্ষ, তাকে আমরা কি বলবো? দ্বৈত সত্য। স্বয়ংসম্পূর্ণ ও স্বতন্ত্র। স্বয়ংসম্পূর্ণ ও স্বতন্ত্র কি? মনে করো করিম ট্রেডার্স 1 তারিখ, করিম ট্রেডার্স 1 তারিখ অফিসের জন্য আলমারি ক্রয় করছে, কিন্তু সেটা বাকিতে করছে। কিসে? বাকিতে। কিসে করছে ভাই? বাকিতে। ঠিক আছে। 7 তারিখ এসে সে টাকা পরিশোধ করলো।
টাকা পরিশোধ কি করলো, 7 তারিখ এসে কি করলো, টাকা পরিশোধ করলো। এই যে এই দুইটাই লেনদেন একটা মনে হতে পারে, কারণ যে দুইটা কি একই রিলেটেড বা একই কাজ, একই ধরনের কাজ, ঠিক আছে, কিন্তু এখানে দুইটাই আলাদা লেনদেন এবং স্বয়ংসম্পূর্ণ ও স্বতন্ত্র লেনদেন। এই যে করিম ট্রেডার্স 10,000 টাকা দিয়ে অফিসের জন্য আলমারি ক্রয় করছে, কিসে, বাকিতে অফিসের জন্য আলমারি ক্রয় করলেও যে 10,000 টাকা মূল্য অফিসে আলমারি ব্যবসায় ঢুকছে না, ঢুকার ফলে তখনই ব্যবসায় আর্থিক অবস্থা পরিবর্তন হয়ে গেছে। এই যে এখানে তাদের 1 তারিখে তাদের কি করিম ট্রেডার্স এবং যাতে আলমারিটা ক্রয় করছে তাদের সাথে কি সম্পর্ক ছিল, ক্রয় ক্রেতা বিক্রেতা সম্পর্ক ছিল। 1 তারিখে তাদের ক্রেতা বিক্রেতার সম্পর্ক ক্লোজ হয়ে গেছে এবং এটা একটা লেনদেন হয়ে গেছে, এটি স্বয়ংসম্পূর্ণ। এই যে 1 তারিখ থেকে 7 তারিখ তাদের সম্পর্ক কি, 1 তারিখ থেকে 7 তারিখ তাদের সম্পর্ক হচ্ছে যে দেনা পাওনা সম্পর্ক, একজন অন্যজন থেকে টাকা পাবে। এই যে 7 তারিখ এসে যখন টাকা পরিশোধ করলো তখন দেনা পাওনা নিষ্পত্তি হয়ে গেছে, অর্থাৎ এই যে একজন অন্যজন থেকে যে টাকা পাইতো সেটা কি হয়ে গেছে, নিষ্পত্তি হয়ে গেছে। এটাও কি ভাইয়া, এটাও একটা স্বতন্ত্র এবং স্বয়ংসম্পূর্ণ একটা স্বতন্ত্র লেনদেন। তাই বলা হয় লেনদেন স্বয়ংসম্পূর্ণ ও স্বতন্ত্র। দৃশ্যমানতা, লেনদেন লেনদেন দৃশ্যমান আবার অদৃশ্যমান, দুইটাই হয়, লেনদেন দৃশ্যমান হয় ও দৃশ্যমান হয়। কিভাবে হয়, ও হ্যাঁ, আরেকটা জিনিস তোমাদেরকে বলে দিই, এই যে লেনদেনটা কি হয়েছে, বাকিতে প্রথমে নগদ হয়েছিল, এরপর বাকিতে হয়েছে। এই যে তার মানে দেখো লেনদেন নগদে এবং বাকিতে। এখন আমরা অনগদটা শিখবো কিভাবে অনগদ হয়। হ্যাঁ, কি বললাম, দৃশ্যমান হয় ও দৃশ্যমান হয়। মনে করো করিম ট্রেডার্স 10,000 টাকা দিয়ে আলমারি যেটা ক্রয় করেছে সেটা 5 বছর পূর্বে, অর্থাৎ 5 বছর আগে ক্রয় করেছিল। 5 বছর আগে করিম ট্রেডার্স 10,000 টাকা দিয়ে অফিসের জন্য আলমারি ক্রয় করেছিল। আমাকে কি একটু বলতে পারবে আজকে দিনে এসে আজকের দিনে যদি করিম ট্রেডার্স 10,000 টাকা দিয়ে যে আলমারি ক্রয় করেছিল 5 বছর পূর্বে, সেটা যদি আজকের দিনে এসে সে বিক্রি করতে চায়, অবভিয়াসলি এটা সম্পদ, কেন, এটা সে ব্যবহারের জন্য ক্রয় করেছে, ব্যবসায়িক পারপাসে ব্যবহারের জন্য ক্রয় করেছিল। মনে করো সে যদি আজকে তার এই আলমারিটার ভ্যালু নির্ণয় করতে চায়, অর্থাৎ সে যদি বিক্রি করতে চায়, সর্বমোট কত টাকা দিয়ে বিক্রি করতে পারবে। এটা একটু কঠিন হয়ে গেল, আমি তোমাকে একদম সহজে বুঝিয়ে দিই। দেখো, তুমি তোমার বাসায় 5 বছর পূর্বে একটা আলমারি ক্রয় করেছিল কত টাকা দিয়ে, 10,000 টাকা দিয়ে। কত টাকা, 10,000 টাকা। 5 বছর পর আজকের দিনে এসে এই আলমারিটি কি তুমি চাইলে 10,000 টাকা দিয়ে বিক্রি করতে পারবে? না, অবভিয়াসলি না। কেননা সেটা ব্যবহার করছো, ব্যবহারজনিত ক্ষয় হয়ে গেছে, সেটা পুরাতন হয়ে গেছে, সেটা কি হয়ে গেছে, ব্যবহারজনিত ক্ষয় হওয়ার ফলে কি হয়ে গেছে, পুরাতন হয়ে গেছে। তার মানে এটা কি করে না, আর 10,000 টাকা ভ্যালুয়েট করে না, এটা বড় জোর কত টাকা হবে, আহ ধরে নিলাম 2,000 টাকা দিয়ে বিক্রি করা যাবে। কত টাকা দিবে, 2,000 টাকা দিয়ে। কিন্তু তুমি যে 10,000 টাকা দিয়ে বিক্রি করেছিলে কেন, সেটা 10,000 টাকার ভ্যালুয়েট করে কত বছর পূর্বে, 5 বছর পূর্বে। 5 বছর পর আমি কিন্তু থেকেই গেছে, কিন্তু সেটার যে ভ্যালু সেটা কমে গেছে, কত টাকা, সেটা কমে গেছে হচ্ছে 8,000 টাকা। 8,000 টাকার ভ্যালু কমে গেছে না? ঠিক তেমনই ব্যবসায়ীও, মনে করো করিম ট্রেডার 10,000 টাকা দিয়ে আলমারি ক্রয় করেছিল 5 বছর পূর্বে, এখন আজকের দিনে এসে সেটা ব্যবহারজনিত ক্ষয়ের ফলে কি হয়ে গেছে, আজকের দিনে সেটা 2,000 টাকা ভ্যালুয়েট করে। কত টাকার ভ্যালু কমে গেছে ভাইয়া, 8,000 টাকার ভ্যালু কি হয়ে গেছে, কমে গেছে। এই 8,000 টাকার ভ্যালু কমে গেছে, যে এই 8,000 টাকাকে বলা হয় অবশ্যই। কি বলা হয়, এই 8,000 টাকাকে ভাইয়া অবশ্যই বলা হয়। অবশ্যই একটা অদৃশ্যমান লেনদেন, এটা দেখা যায় না, ঠিক আছে। অন্যদিকে এই লেনদেন হচ্ছে অনগত লেনদেন। অনগত লেনদেন জিনিসটা কি, অনগত লেনদেন জিনিস হচ্ছে যে এটা ভবিষ্যতে টাকা পাওয়ার কি নাই, সম্ভাবনা নাই। যেটা নগদ লেনদেন সেটা সরাসরি টাকা পাওয়া যায়, যেটা বাকিতে এটা ভবিষ্যতে টাকা পাওয়া যায়। কিন্তু অনগদ লেনদেন এটা অনগদ লেনদেন কি হয়, এটা কি করা যায় না, ভবিষ্যতে টাকা পাওয়ার কি হয় না, কোনো ধরনের সম্ভাবনা থাকে না। আচ্ছা, এই যে 8,000 টাকা কমে গেছে সেটা কি তুমি স্বচক্ষে দেখেছো? না, দেখো নাই। যেহেতু স্বচক্ষে দেখো নাই, শুধুমাত্র কি করতে পারবে, তুমি উপলব্ধি করতে পারবা। তাই
অবচয়কে কি বলা হয়? অদৃশ্যমান লেনদেন বলা হয়। দেখো 5 বছর পূর্বে যে আলমারি ক্রয় করেছিল সেটা দৃশ্যমান লেনদেন। 5 বছর পর আজকে এসে সেটা 2,000 টাকা ভ্যালুয়েট করে কত হাজার টাকার ভ্যালু কমে গেছে? 8,000 টাকার ভ্যালু কমে গেছে। এই যে 8,000 টাকার ভ্যালু কমে গেছে সেটা কি দেখা যায় না? দেখা যায় না, সেটা উপলব্ধি করা যায়। এটাও একটা লেনদেন, এটাকে বলা হয় কি? অবচয়। তো এরপর আসি, তাহলে এটা বুঝলাম ঐতিহাসিক ঘটনা। ঐতিহাসিক ঘটনা হচ্ছে দেনা পাওনা, অনাদায়ী পাওনা সঞ্চিত এবং বাটা সঞ্চিত, এগুলো আমরা আস্তে আস্তে সামনে দিয়ে শিখবো। হিসাব সমীকরণের প্রভাব বিস্তার। হিসাব সমীকরণ কোনটি? হিসাব সমীকরণ হচ্ছে এ সমান এল প্লাস ওই। প্রতিটা লেনদেন এইটাকে কি করবে? পরিবর্তন করবে। এটা আমরা কি করবো? এই যে এই টপিকে লেনদেনের পর টপিকে হিসাব সমীকরণ, তখন আমরা শিখবো। এরপর আমরা কিছু ঘটনা থেকে লেনদেন শনাক্ত করব। এইটা করার আগে আমাদেরকে প্রথমে একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমরা যখন হিসাব বিজ্ঞান করব তখন আমাদের মাথায় রাখতে হবে যে ব্যবসা আর মালিক আলাদা পক্ষ, অর্থাৎ ব্যবসা এক পক্ষ, মালিক অন্য পক্ষ। আর আমরা সবসময় ব্যবসায়ের এন্ড থেকে চিন্তা করব, ব্যবসায় কি হচ্ছে না হচ্ছে সেটা নিয়ে চিন্তা করব। আমরা মালিককে নিয়ে কোনো ধরনের চিন্তা করবো না, মালিকের ব্যক্তিগত কোনো বিষয় আমরা ব্যবসায় আনবো না। মালিকের ব্যক্তিগত বিষয় মালিকই থাকবে, আমরা সবসময় মালিকের কিছু করবো না, চিন্তা করবো না। সবসময় কি করবো? ব্যবসায় এন্ড থেকে চিন্তা করবো, ব্যবসায় কি হচ্ছে না হচ্ছে সেটা নিয়ে চিন্তা করবো। ঠিক আছে? দেখো, সোহেল এন্টারপ্রাইজের 2017 সালে জানুয়ারি মাসে নিম্নলিখিত ঘটনাগুলো সংগঠিত হয়েছে। কি সংগঠিত হয়েছে? 50,000 টাকা দিয়ে 50,000 টাকা মূলধন বিনিয়োগকে ব্যবসা আরম্ভ করা হলো। এই যে 50,000 টাকা দিয়ে ব্যবসায় আসছে, ব্যবসায় আর্থিক অবস্থা পরিবর্তন হয়েছে। হয়েছে। এটা কি বলবো? আমরা লেনদেন বলবো। নগদে 15,000 টাকা পণ্য ক্রয়। নগদে 15,000 টাকা পণ্য ক্রয় ফলে নগদ টাকা চলে গেছে না? চলে গেছে। আবার অন্যদিকে ক্রয় ক্রয় করার ফলে পণ্য ব্যবসা আসছে না? আসছে। এই যে ব্যবসায় আর্থিক অবস্থা পরিবর্তন হয়েছে কি হয় নাই? হয়েছে। একটা কি? লেনদেন। একজন পাওনাদারকে 10,000 টাকা পরিশোধ। এই যে পাওনাদারকে 10,000 টাকা পরিশোধ করার ফলে ব্যবসায়ীর টাকা কমে গেছে না? কমে গেছে। যেহেতু কমে গেছে, ব্যবসার আর্থিক অবস্থা পরিবর্তন হয়েছে, তাই এটা কি বলবো? আমরা লেনদেন বলবো। 8,000 টাকা পণ্য ক্রয়ের ফরমাইশ প্রদান। 8,000 টাকা ফরমাইশ মানে কি বুঝতে হবে আমাকে প্রথমে। ফরমাইশ মানে হচ্ছে অর্ডার। ফরমাইশ মানে কি? অর্ডার। মনে করো তুমি পণ্য, এখন তো অনলাইনের যুগ, তুমি মনে করো একটা বই অর্ডার দিলা, মোবাইল ইয়ার মধ্যে অনলাইনের মাধ্যমে বই অর্ডার দিলা। তুমি কি বলো যে বই কি সাথে সাথে অর্ডার দেওয়ার সাথে সাথে কি চলে আসছে, নাকি বই অর্ডার দেওয়ার পর কয়েকদিন পর সেটা আসবে? যে হ্যাঁ, কয়েকদিন পর আসবে। যে ঠিক তেমনি ব্যবসায়ী যখন পণ্য ফরমাইশ করে, ইমিডিয়েটলি পণ্যটা আসে নাই, পণ্য জাস্ট অর্ডার অর্ডার বাটন ক্লিক করছি, যে সেটা পণ্য যখন আসবে তখন টাকা দিয়ে ক্রয় করবো। যে এখনো কি হয় নাই, আমার ব্যবসায়ী টাকা যাইও নাই, অন্যদিকে আমি পণ্যটা কি হয় নাই, আনিও নাই, কি হয় নাই, তাহলে পণ্য ক্রয় বিক্রয় সংগঠিত হয় নাই। তার মানে এটা কি? যেহেতু পণ্য ক্রয় বিক্রয় সংগঠিত হয় নাই, তাই ব্যবসায়ী 8,000 টাকা থেকে গিয়েছে, ব্যবসায়ী কোনো ধরনের টাকা পরিবর্তন হয় নাই, টাকা কমেও নাই, বাড়ে নাই। তার মানে কি? ব্যবসায় আর্থিক অবস্থা পরিবর্তন হয় নাই, দ্যাটস ওয়াই এটা কি? লেনদেন না। বিজ্ঞাপন বাবদ 2,000 টাকা। বিজ্ঞাপন বাবদ 2,000 টাকা দেওয়ার ফলে ব্যবসায়ীর আর্থিক অবস্থা পরিবর্তন হয়েছে কি হয় নাই? হয়েছে। কেন হয়েছে? ব্যবসায়ীর নগদার্থ কমে গেছে, তাই এটা কি বলবো? আমরা লেনদেন বলবো। যারা মামুনকে মাসিক 7,000 টাকা বেতনে ব্যবসায়ী ম্যানেজার নিয়োগ। আচ্ছা, মামুন একজন ব্যক্তি, তাকে বলছে যে তোমাকে মাসে 7,000 টাকা করে দিব। কখন দিব? যে মাসে। মাসে বলতে মাস শেষে দিবে, যে তুমি আমার ব্যবসায় কি করো, জয়েন করো। সে জয়েন করলো, জাস্ট জয়েন করলো। 1 মাস পর সে কাজ করবে, কাজ করার পর তাকে বেতন দিবে। যে এখনো পর্যন্ত দেয় নাই, এখনো পর্যন্ত দেয় নাই মানে কি হয়েছে? এখানে ব্যবসায় আর্থিক অবস্থা পরিবর্তন হয় নাই। কেন ব্যবসায় আর্থিক অবস্থা পরিবর্তন হয় নাই? তাকে তো কোনো টাকা দেয় নাই, 1 মাস পর দিবে, তখন দিয়ে গিয়ে দেখা যাবে। এখন পর্যন্ত কি হয় নাই? ব্যবসায় কি হয় নাই? আর্থিক অবস্থা পরিবর্তন হয় নাই, তাই এটা কি বলবো না? আমরা লেনদেন বলবো না। ব্যবসায়ী থেকে ব্যক্তিগত প্রয়োজনে মালিক 3,000 টাকা উত্তোলন। আচ্ছা ঠিক আছে, মালিক উত্তোলন করছে, মানলাম। ব্যবসায়ী কি হয়েছে? আমরা সবসময় ব্যবসায়ী চিন্তা করবো। ব্যবসায়ী থেকে নগদ অর্থ কমে গেছে। ব্যবসায়ী থেকে নগদ অর্থ কমে যাওয়ার ফলে কি হয়েছে? ব্যবসায় আর্থিক অবস্থায় পরিবর্তন হয়ে গেছে না? নগদ অর্থ কমে গেছে, ব্যবসায় আর্থিক অবস্থা কি হয়ে গেছে? পরিবর্তন হয়ে গেছে। তাই এটা কি বলবো? আমরা লেনদেন। মালিকের ব্যক্তিগত অর্থ হতে 500 টাকা। সরি, আমি প্রথমে কি বললাম? আমরা সব সময় ব্যবসায় এন্ড থেকে চিন্তা করব, মালিকের পার্সোনাল কোনো কিছু নিয়ে আমরা কি করবো না, চিন্তা করব না। সো এখানে যেহেতু মালিকের ব্যক্তিগত অর্থ বলছে, এটা ব্যবসায়ের সাথে কোনো রিলেটেড না, তার মানে আমরা কি, যেহেতু ব্যবসায় আর্থিক অবস্থার পরিবর্তন হয় নাই, তাই আমরা এটাকে বলবো না, লেনদেন বলবো না। হাশেম ব্রাদার্স হতে প্রতি মাসে 10,000 টাকা পণ্য ক্রয়ের জন্য চুক্তি সম্পাদন। হাসান ব্রাদার্স একটা ব্যবসা, তাকে আমরা একটা নিশ্চয়তা দিচ্ছি যে যে প্রতি মাসে তোমার থেকে 10,000 টাকা পণ্য ক্রয় করব। এখনো পর্যন্ত করি নাই। যেহেতু করি নাই, কি হয়ে গেছে? ব্যবসায়ীর টাকা কমেও নাই, বাড়িও নাই, অর্থাৎ ব্যবসার আর্থিক অবস্থার পরিবর্তন হয় নাই। কেন হয় নাই? এখনো পর্যন্ত ক্রয় করি নাই, জাস্ট তাকে একটা নিশ্চয়তা দিচ্ছে। যে
তার মানে এটা কি ভাইয়া, ব্যবসায় যেহেতু আর্থিক অবস্থা পরিবর্তন হয় নাই, এটাকে আমরা কি বলবো না, লেনদেন বলবো না। 10,000 টাকা মূল্য পণ্য হাইম ট্রেডার্সের নিকট দ্বারে বিক্রয়, এই যে দ্বারে বিক্রয়, তুমি এখন বলতে পারো এখানে তো টাকা আসেও নাই যাইও নাই, তার মানে এটা কি লেনদেন? হ্যাঁ, এটাও লেনদেন। কেমনে লেনদেন? এটা আর্থিক অবস্থা পরিবর্তন করে, হ্যাঁ করে। কিভাবে করে? যে কত টাকার ভ্যালু আমার ব্যবসা থেকে কমে গেছে, 10,000 টাকার ভ্যালু, 10,000 টাকার পণ্য আমার কাছ থেকে চলে গেছে, মানে 10,000 টাকার ভ্যালু আমার কি হয়ে গেছে, ব্যবসা থেকে চলে গেছে, তার মানে ব্যবসা আর্থিক অবস্থায় পরিবর্তন হয়ে গেছে। অন্যদিকে কি বেড়ে গেছে ভাইয়া, আমার হচ্ছে যে দেনাদার বেড়ে হয়েছে, দেনাদার বেড়ে গেছে। দেনাদার মানে কি, আমি তার কাছ থেকে টাকা পাবো, যাকে বিক্রি করছে তার কাছ থেকে টাকা পাবো, দেনাদার। বা এটা নতুন কারিকুলামে কি বলে, প্রাপ্য হিসাব বলে। আমরা দুইটাই মনে রাখবো, ঠিক আছে? তার মানে এটা কি, এই যে ব্যবসায় 10,000 টাকা তার পণ্য বিক্রি করা বলে ব্যবসায় আর্থিক অবস্থা 10,000 টাকা, মনে করো তুমি হিসাব রাখতে কিরকম, যে 10,000 টাকার পণ্য, 20,000 টাকার পণ্য, এই 10,000 টাকা পণ্য কমে গেছে না, 10,000 টাকার যে আর্থিক অবস্থা সেটা কমে গেছে না, তাই এটা কি ব্যবসা আর্থিক অবস্থার পরিবর্তন করে, তাই এটাও লেনদেন। এরপর তোমাকে এরকম একটা উদ্দীপক দিবে, উদ্দীপক দিয়ে তোমাকে প্রশ্ন করতে পারে যে এসব ঘটনার লেনদেন কিনা তা কারণ সহ ব্যাখ্যা করো। তুমি একটা ক্রমিক নাম্বারের কলাম করবা, লেনদেন কিনা বলে একটা কলাম করবা, এবং কারণ সহ ব্যাখ্যার জন্য আরেকটা বড় ধরনের কলম করবা। দেন যেটা লেনদেন সেটা বলবা লেনদেন, কেন লেনদেন একটু একটু নিজের ভাষায় লিখে দিবা। বলবা যে নগদ অর্থ প্রতিষ্ঠানের মূলধন স্বরূপ আনয়ন করে ব্যবসায় আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে, এরকম করে লিখে দিবা। এরকম করে লিখে দিলে ইজিলি 4টা নম্বর পেয়ে যাবা। এখন আমরা হিসাব সমীকরণ নিয়ে আলোচনা করব। কোনো প্রতিষ্ঠানের একটি নির্দিষ্ট সময়ে মোট সম্পদের পরিমাণ মালিকানাসত্ত্ব ও বহির্দায় সমান হবে। বলা হচ্ছে কোনো প্রতিষ্ঠান বলতে কি বোঝায়, স্কুল প্রতিষ্ঠান, কলেজ প্রতিষ্ঠান না, কি বলছে এখানে, ব্যবসায় প্রতিষ্ঠান। ঠিক আছে, কোন প্রতিষ্ঠান মানে কি বোঝায়, হিসাব বিজ্ঞানে ব্যবসায়ী প্রতিষ্ঠান। ব্যবসায়ী প্রতিষ্ঠানে মোট সম্পদের পরিমাণের সাথে মালিকানা সত্ত্ব বহির্দায়ী পরিমাণ সমান হবে। অর্থাৎ এটা সম্পদের সাথে কি হবে, এটা কি হবে, সবসময় এই দুটো পক্ষ, এদিকে একটা পক্ষ এদিকে একটা পক্ষ, সমান চিহ্ন দুই পাশে দুটো পক্ষ সব সময় সমান থাকবে। যে সমীকরণের মাধ্যমে এই সময় প্রমাণ করা হয় তাকে বলা হয় হিসাব সমীকরণ। হিসাব সমীকরণ হলো এমন একটি মৌলিক সূত্র, সম্পদ সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব। অর্থাৎ এটা একটা পক্ষ, এটা একটা পক্ষ, দুটোর পক্ষে কি থাকবে, সব সময় সমান থাকবে। মালিকানা সত্ত্বে যা দেখা যায় একটি প্রতিষ্ঠানের মোট সম্পদ সবসময় তার দায় ও মালিকানা সত্ত্বের যোগফলের সমান হয়। অর্থাৎ ব্যবসার প্রতিটি লেনদেন ফলে সম্পদের সমান পরিমাণ দায় ও মালিকানা সত্ত্ব পরিবর্তন হয়। এটা যত টাকা পরিবর্তন হবে, এটা তত টাকা পরিবর্তন হবে। মনে করো উভয় পক্ষে 100 টাকা করে আছে, ঠিক আছে? যদি এখানে 10 টাকা কমে যায়, এখানেও 10 টাকা কমে যাবে। যদি এখানে 10 টাকা বেড়ে যায়, এখানেও 10 টাকা বেড়ে যাবে। কিভাবে বাড়বে কিভাবে কমবে সেটা শিখবো সামনে দিয়ে। তো as equal to l plus ওই equals to l plus ওই অ্যাসেট, এদি অ্যাসেট সম্পদ, এদি লাইবিলিটিস দায়, এটাকে আমরা আবার বহিদায়ও বলি, দায় আবার বহিদায়ও বলি। জেনারেলি আমরা কি বলবো, দায় বলবো। ওই মানে অনার সিকিউরিটি অথবা মালিকানা সত্ত্ব। এটা জিনিসটা কি, এটা এবং কিভাবে কাজ করে, মনে করো তুমি তুমি মনে করো শাহির, তুমি একটা ব্যবসা শুরু করতে চাচ্ছ, যেটা মূলধন হবে। মনে করো তুমি একটা চিন্তা করছো যে 1,50,000 টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করবা, ঠিক আছে? কত টাকা দিয়ে ভাইয়া, 1,50,000। কিন্তু তোমার হাতে জমানো আছে তোমার নিজের টাকা 1,00,000 টাকা। কত টাকা, 1,00,000 টাকা। একটু খেয়াল করবা, তুমি ব্যবসা শুরু করতে যাচ্ছ 1,50,000 টাকা দিয়ে, তোমার আছে 1,00,000 টাকা। এখন কি করবা, আর 50,000 টাকা কারোর থেকে হয়তো ধার নিবা অথবা ব্যাংক থেকে লোন নিবা না, কারণ তোমার তো 1,50,000 টাকা দিয়েই ব্যবসা শুরু করতে হবে, তাই না? তো তুমি কি করবা, মনে করো তুমি ব্যাংক থেকে লোন নিছো কত টাকা, 50,000 টাকা। টোটাল কত দাঁড়ায়, টোটাল হচ্ছে যে 1,50,000 টাকা। 1,50,000 টাকা ম্যানেজ হয়ে গেছে। এই 1,50,000 টাকা পুরোটাই হচ্ছে কি সম্পদ। এই 1,50,000 টাকা এটা পুরোটাই হচ্ছে সম্পদ, ঠিক আছে? এখন দেখো, তুমি এই 1,50,000 টাকা থেকে নিজের বলে, এই যে আমি নিজ থেকে দিছি, এটা নিজের বলে কত টাকা দাবি করতে পারবে? এই যে 1,50,000 টাকা, এখান থেকে নিজের বলে কত টাকা দাবি করতে পারবে? অবভিয়াসলি তুমি যত টাকা দিছো তত টাকা। কত টাকা দিলে, 1,00,000 টাকা। এই 1,00,000 টাকা এটা হচ্ছে মালিকানা সত্ত্ব। এটা কি, অনার সিকিউরিটি বা মালিকানা সত্ত্ব। অন্যদিকে
কত টাকা তুমি নিজের বলে দাবি করতে পারবে না এবং বাধ্যতামূলক যার থেকে নিজে তাকে দিয়ে ফেলতে হবে 50,000 টাকা, কারণ এটা ব্যাংক থেকে ঋণ নিছো। এটাকে বলো আমরা দায়। দায় দায় মানে কি? তৃতীয় পক্ষের যে দাবি তাকে বলা হয় দায়। ভাই আবার তৃতীয় পক্ষ কোথা থেকে আসলো? এখানে দেখো, আমি তোমাকে প্রথমে বলছিলাম যে মালিক এবং ব্যবসা আলাদা পক্ষ, ঠিক আছে? আর তোমরা পড়েছো, কোথায় পড়েছো? পার্সনে পড়ছো। আমি ফার্স্ট পার্সন, তুমি সেকেন্ড পার্সন, আমি তুমি ছাড়া বাকি আছে যারা থার্ড পার্সন তারা। ঠিক তেমনি ব্যবসায় প্রথম পক্ষ ফার্স্ট পার্সন, মালিক দ্বিতীয় পক্ষ সেকেন্ড পার্সন, ব্যবসা এবং মালিক ছাড়া বাকি আছে যারা থার্ড পার্সন তারা, অর্থাৎ তৃতীয় পক্ষ তারা। তৃতীয় পক্ষের যে দাবি, তৃতীয় পক্ষ থেকে তুমি যখন টাকা নিবা সেটাকে বলা হয় দায়। কি বলা হয়? বহির্দায়। কি বলা হয়? বহির্দায়। সে তোমাকে অবশ্যই অবশ্যই কি করতে হবে? দিয়ে ফেলতে হবে। অবশ্যই অবশ্যই কি করতে হবে? দিয়ে ফেলতে হবে। এটাকে বলবো আমরা কি? দায়। ঠিক আছে? তো এটা হচ্ছে দেখো, এখানে 1,50,000, আবার এখানেও 1,50,000 হয়ে গেছে। এখানে 1,50,000, এখানে 1,50,000 হয়ে গেছে। সূত্র মিলে গেছে। সমীকরণ মানে কি বোঝো? সমীকরণ মানে হচ্ছে সমান করা। হিসাব সমীকরণ মানে হচ্ছে সম্পদের সাথে দায় এবং মালিকানা সত্ত্ব সমান করা। অর্থাৎ এই পক্ষে যত টাকা বৃদ্ধি পাবে এই পক্ষে তত টাকা বৃদ্ধি পাবে। এই পক্ষে যদি 100 টাকা বৃদ্ধি পায় এই পক্ষে 100 টাকা বৃদ্ধি পাবে। ঠিক আছে? মনে করো তোমাকে বলা হচ্ছে যে তুমি তো জানো যে দুই অভিপক্ষ মাস্ট সমান থাকবে। তো তোমাকে কোয়েশ্চেন করতে পারে এমন ভাবে যে মনে করো সম্পদে আছে 2 লক্ষ টাকা, মালিকানা সত্ত্বে আছে 1,50,000 টাকা। বলা হচ্ছে যে দায়ের পরিমাণ কত? তুমি কি আনসার করতে পারবে? অবভিয়াসলি পারবে, কারণ তুমি জানোই যে অভিপক্ষ সবসময় সমান হয়। এই যে এখানে যেহেতু 2 লক্ষ টাকা আছে, অবভিয়াসলি এখানে কত টাকা থাকতে হবে? 2 লক্ষ টাকা। যেহেতু মালিকানা সত্ত্বে 1,50,000 টাকা, কত টাকা বাকি থাকে? 50,000 টাকা। এই 50,000 টাকা হচ্ছে দায়। ইজি না? একদম ইজি। এটা কিভাবে তুমি নির্ণয় করছো? এই যে সম্পদ, সম্পদ থেকে কি করছো তুমি? ওই বাদ করে দিছো না? সম্পদ থেকে ওই বাদ করে দিছো না? তখন কি হয়ে গেছো? লাইবিলিটি হয়ে গেছে। আমরা যদি এমনি জেনারেলি কমন সেন্স দিয়ে করি এটা খুবই ইজি, কিন্তু আমরা সূত্র প্রয়োগ করলে এটাও কি একদম ইজি। দেখো কত টাকা? 2 লক্ষ টাকা থেকে 1,50,000 টাকা, তাহলে কত টাকা বাইরে? 50,000 টাকা। এটা কি দায়? তো এটাও একটা সূত্র, তোমাকে এমসিকিউতে আসতে পারে। আর যদি লাইবিলিটি বাই করতে হয় বা দায় বাই করতে হয় কিভাবে? সম্পদ থেকে মালিকানার সাথে ভাগ করে দিব। একটু মনে রাখবা। আবার এমন প্রশ্ন করতে পারে যে 2,50,000 টাকা সম্পদ লেখা আছে, অন্যদিকে দায় লেখা আছে 1 লক্ষ টাকা। কত টাকা? 1 লক্ষ টাকা। সম্পদ 2,50,000, দায় আছে 1 লক্ষ টাকা। মালিকানার সাথে পরিমাণ কত? তো তুমি জানো যে উভয় পক্ষে সমান হবে এবং এটা মাস্টই হয়। তো কি করবা তুমি? এই যে 2,50,000 টাকা থেকে 1,50,000 টাকা বাদ করে দিলে কত টাকা থাকে? সরি, 2,50,000 টাকা থেকে 1 লক্ষ টাকা বাদ করে দিলে কত টাকা থাকে? 1,50,000 টাকা। তো এটাই কি এটাই মালিকানা সত্ত্ব আর কি। এটাই মালিকানা সত্ত্ব। এটা তুমি কিভাবে নির্ণয় করলে? যদি সূত্রের মাধ্যমে করো তাহলে সম্পদ থেকে কি করবা? কি করবা? দায় বাদ দিবা। ইজি। এটা মনে রাখবা যে এ সমান এল প্লাস উই, আবার এল সমান এ মাইনাস উই, আবার উই সমান এ মাইনাস এল। এটা সূত্র। ঠিক আছে? তুমি এইটা মুখস্থ করে এখানে আসবা না। তুমি প্রথমে এটা বুঝে, এই যে কাহিনীর কেন বলছি না, কাহিনীটা বুঝে দেন সূত্র আসবা। কাহিনী এটাকে যখন তুমি সূত্র বানাই ফেলবা তখন তোমার অঙ্ক করাটা ইজি হয়ে যাবে এবং তোমার এটা অনেক দিন যাবত মনে থাকবে। সূত্র হয়তো বা ভুলে যেতে পারো, কিন্তু এই কাহিনীটা বুঝবো না। তুমি কাহিনী থেকে সূত্র প্রয়োগ করবা। তুমি যখন এমসিকিউ আসতে পারতেছো না, তুমি প্রথমে কি করবা? পড়ার সময় কাহিনীটা মনে রাখবা, তুমি সূত্র মনে রাখবা না। এই কাহিনী থেকে সূত্র অটোমেটিকলি চলে আসবে। ঠিক আছে? এখন কি দেখি? সম্পদ ব্যবসায় মালিকানাধীন যা মুনাফা অর্জন সহায়তা করে। এই যে এখানে এই যে 1,50,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করেছিল, তোমার নাম শাহির, তুমি যে 1,50,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করেছিলে, তুমি টাকাটা রেখে দিচ্ছ নাকি ব্যবসায়ী যে আসবাবপত্র মালামাল রাখার জন্য, সেগুলো বিক্রি করার জন্য যে প্রয়োজনীয় জিনিস লাগে, আবার পণ্যও ক্রয় করলা, যে প্রয়োজনীয় জিনিস লাগে সেগুলো নিচ্ছ? অবভিয়াসলি নিচ্ছ। যেগুলো ব্যবসায়ী মালিকানাধীন থাকে, এগুলো যেগুলো বিক্রি হয় না, কি বলে?
বিক্রি হয় না, পণ্য মাত্র বিক্রি হয়। কিন্তু পণ্য সাজানোর জন্য কি লাগবে তোমার? পণ্য সাজানো তোমার আলমারি লাগবে, আবার ক্রেতারা আসবে, তারা যেন শান্তিতে পণ্য ক্রয় করতে পারে সেজন্য তোমার ফ্যান লাগবে, তোমার বসার টেবিল লাগবে, চেয়ার লাগবে, আবার নগদ অর্থ লাগবে। এগুলা কি? এগুলো তোমার ব্যবসায়ী মালিকের আনদিন থাকে, মুনাফা অর্জনে সহায়তা করে। এগুলো দিয়ে তুমি মুনাফা অর্জনে সহায়তা পাবে যে, কিন্তু এগুলো তুমি বিক্রি করবে না, ঠিক আছে? যেগুলো বিক্রি করবে না তুমি ব্যবহারের জন্য আনছো, এবং বেশিরভাগ ক্ষেত্রে 1 বছরের উপর ব্যবহারযোগ্য হয়। কি বললাম? বেশিরভাগ বেশিরভাগ ক্ষেত্রে 1 বছরের উপরে কি হয়? ব্যবহারযোগ্য হয়। সেগুলোকে আমরা কি বলবো? সম্পদ বলবো। দায় কি? এই যে তোমাকে বললাম, ব্যবসায়ী মোট সম্পদের উপর তৃতীয় পক্ষে যা দাবি। তৃতীয় পক্ষের দাবি মানে কি? তৃতীয় পক্ষ ব্যবসা এবং মালিক ছাড়া যেগুলো থাকে ওগুলো হচ্ছে তৃতীয় পক্ষ। এগুলো যে দাবি, ওদের থেকে মনে করো লোন নিছো বা ধার নিছো, এগুলো দিয়ে ফেলতে হবে, বাধ্যতামূলক দিয়ে ফেলতে হবে। এগুলোকে আমরা দায় বলি। এটাকে আমরা বহি দায়ও বলবো, ঠিক আছে? এখন আন্তদায় একটা জিনিস আছে, এগুলো আমরা আর একটু সামনে যখন আসবে তখন জানবো। এখন বললে এটা বৃদ্ধা তোমার মনেও থাকবে না। এরপর আছে মালিকানা সত্ত্ব। ব্যবসায়িক মোট সম্পদের এবং মালিকের যে দাবি। মালিক টাকা দিচ্ছে না ব্যবসায়ী, কি জন্য দিচ্ছে? লাভ করার জন্য। তো টাকাটা একসময় মালিককে দিয়ে দিতে হবে না, ঠিক আছে? তো এটা মালিকের দাবি না, মালিকানা সত্ত্ব এটা মালিকের দাবি। মালিকানা সত্ত্বে এটা পরিবর্তন হয়। এই যে মালিকানা সত্ত্বে প্রভাবিত করে এমন 4টি উপাদান। এই যে মালিকের যে দাবি, মালিক কিভাবে দাবি করতে পারে? এখানে একটা জিনিস আছে, মালিক কিভাবে দাবি করতে পারে। এখন ব্যবসায়ী কি থাকে? মালিকের দাবি, মালিকের দাবি, আবার কার দাবি থাকতে পারে? তৃতীয় পক্ষের দাবি, বা মনে করো তৃতীয় পক্ষের দাবি। তৃতীয় তো তোমাকে প্রথমে কি করতে হবে? ব্যবসায়ী থেকে তৃতীয় পক্ষের দাবিটা দিয়ে ফেলতে হবে, দেন যেটা অবশিষ্ট থাকে সেটাই মালিকের দাবি, ঠিক আছে? তো এটাই বললাম আর কি। ওই যে মালিকানা সত্ত্ব, মালিকের যে দাবি, এটা চারভাবে, এটা বাংলা আমরা 4টা বোধন পাই। অর্থাৎ মালিকানা সত্ত্ব পরিবর্তন হয়। ব্যবসায় যখন চলে, ব্যবসায় যখন রান করা হয়, তখন মালিকানা সত্ত্ব দিন দিন পরিবর্তন হয়। মালিকানা সত্ত্বকে যখন আমরা ভাঙবো, এটাকে যখন ভাঙবো আমরা, তখন আমরা 4টা উপাদান পাবো। অর্থাৎ আমরা যখন বর্ধিত করব তখন আমরা 4টা উপাদান পাবো। এগুলো কি কি? মূলধন বা মালিকের বিনিয়োগ, মালিক জানতে তাই মূলধন, আয়, ব্যয় বা খরচ, উত্তোলন। দেখো, মালিকানা সত্ত্বকে যখন আমরা ভাঙবো আমরা এই 4টা উপাদান পাবো। মালিকানা সত্ত্ব কি? মালিকের যে দাবি না, মালিকানা সত্ত্ব সমান, মালিকানা সত্ত্ব সমান মূলধন, আয়, ব্যয়, উত্তোলন, ঠিক আছে? এটাই সমান এটা। তো আমরা মালিকানা সত্ত্বের জায়গায় এগুলোও বসাতে পারি, এখানে ওই জায়গায় চাইলে এগুলোও বসাতে পারবো আমরা। এটা কিভাবে করব? সামনে দিয়ে করব। দেখো, এই যে এ সমান সমান এ সমান এল প্লাস ওই, ওই মানে কি? অনার্স ইকুইটি বা মালিকানা সত্ত্ব। এটাকে বর্ধিত করলে 4টা উপাদান পাই। কি কি? এটা ক্যাপিটাল, মূলধন, এই যেগুলো পড়ে আসলাম বাংলা, এগুলো ইংরেজি শর্টকাটে। ড্রয়িংস, উত্তোলন, রেভিনিউ, আয়, এক্সপেন্স, ব্যয় বা খরচ। আমরা এই যে ওই পরিবর্তে কি বসলাম? এটা বসালাম। সির আগে কিছু নাই মানে কি? কোনো কিছু আগে কিছু না থাকলে কি সেটা আমরা প্লাস ধরে নিই। এখন তোমার প্রশ্ন হতে পারে যে ভাইয়া, এটা তো বুঝলাম বর্ধিত রূপ, আমরা মালিকানা সূত্র থেকে ভেঙে এগুলো পেলাম, কিন্তু এখানে প্লাস মাইনাস কেন আসলে? প্লাস মাইনাস কেন আসলো সেটা বোঝার জন্য আমাকে এখানে আসতে হবে। কোথায় আসতে হবে? এখানে আসতে হবে। এখানে বলা হচ্ছে যে মালিকানা সত্ত্ব বা মালিকের যে দাবি, যেটা ব্যবসায়ী আছে, মালিকের যে দাবি, মালিক চাইলে কি দাবি করতে পারে? ব্যবসায়ী কত টাকা দাবি করতে পারবে? মানে ব্যবসায়ী তো প্রতিদিন ব্যবসায় রান হয়, ব্যবসায় আয় হয়, আবার ব্যয় হয়, খরচ হয়, সবগুলা মিলিয়ে অবশিষ্ট যেটা থাকে সেটা না মালিকের দাবি করতে পারবে না, সেটা মালিকানা সত্ত্ব। এই মালিকানা সত্ত্ব প্রভাবিত হয় বা পরিবর্তন হয়, বললাম যে প্রথমে কিভাবে পরিবর্তন হয়। দেখো, ব্যবসায়ী যখন মনে করো মালিকানা সত্ত্ব আছে 10 টাকা, কত টাকা? 10 টাকা। ব্যবসায়ী যখন মূলধন আসলো, কত টাকা আসলো? মনে করো 20 টাকা। এই যে 10 টাকা, এটা বৃদ্ধি পেয়ে কত টাকা হয়ে যাবে? 30 টাকা হয়ে যাবে। মালিক মূলধন মালিকানা সত্ত্বকে বৃদ্ধি করে, যেহেতু মূলধন মালিকানা সত্ত্বকে বৃদ্ধি করে তাই এটার আগে প্লাস সাইন, এই যে ক্যাপিটাল, এটার আগে প্লাস সাইন। অন্যদিকে ব্যয়, মনে করো পণ্য ক্রয় করলো, কাঁচামাল ক্রয় করলো আর কি, ব্যবসায় তো পণ্য বিক্রির জন্য এগুলো আবার ক্রয় করতে হবে না? হ্যাঁ, পণ্য ক্রয় করলো, পণ্য ক্রয় করলো মনে করো 20 টাকার। এখন ব্যবসা থেকে, এই যে ব্যবসায় যে 30 টাকা ছিল, এটার থেকে
কমে যাবে না বাড়ি যাবে? পণ্য ক্রয় করলে 20 টাকা, পণ্য ক্রয় করলে 20 টাকা, নগদ অর্থ 20 টাকা দিয়ে ফেলতে হবে না? তার মানে যে নগদ অর্থ কত টাকা ছিল? 30 টাকা। সেখান থেকে 20 টাকা দিয়ে ফেললে কত টাকা দাঁড়ায়? আর 10 টাকা। কমে গেছে না ভাইয়া মালিকানা সত্ত্ব? মালিকানা সত্ত্ব কমে গেছে না? কেন কমে গেছে? বিওই কারণে। এই জন্য বিওই যেহেতু মালিকানা সত্ত্বকে হ্রাস করে, তাই এটার আগে মাইনাস সাইন, এই যে এক্সপেন্স মাইনাস সাইন। ঠিক আছে? এখন আসি আয়। আয় করার ফলে কি হয়? তুমি আয় করছো, পণ্য বিক্রি করে আয় করছো। আয় করলে ব্যবসায়ী নগদটা আসে না? হ্যাঁ আসে। কত টাকা? মনে করো তুমি 30 টাকা আয় করছো। 30 টাকা আয় করছো, কি হয়েছে? ব্যবসায়ী আগে ছিল 10 টাকা, এখন 30 টাকা যুক্ত হয়ে গেল 40 টাকা। এই যে যেহেতু আয় মালিকানা সত্ত্বকে বৃদ্ধি করে, তাই আয়ের আগে ড্রয়িং রেভিনিউর আগে প্লাস সাইন। আবার উত্তোলন। উত্তোলন মানে কি? মালিক যেটা ব্যবসা থেকে উত্তোলন করে। আমরা সবসময় ব্যবসায়ী আইন থেকে চিন্তা করবো, এই যে ব্যবসায়ী নগদ অর্থ চলে যাচ্ছে না? হ্যাঁ চলে যাচ্ছে। মনে করো ব্যবসায় উত্তোলন করলো 20 টাকা, আগে ছিল 40 টাকা, উত্তোলন করলো 20 টাকা। এই যে উত্তোলন করলো 20 টাকা, আগে 40 টাকা থেকে এখন কত টাকা হয়ে গেছে? 20 টাকা হয়ে গেছে। মালিকানা সত্ত্বকে হ্রাস করে না? এই যে উত্তোলন মালিকানা সত্ত্বকে হ্রাস করে, তাই উত্তোলন আগে মাইনাস সাইন। এখন আমরা মূলধন তো বুঝছি কি করে এটা নিয়ে ব্যবসায় মালিক জানতে তা। বিওইও তো আমরা নর্মালি জানি, কোনো কিছু ক্রয় অথবা কোনো কাউকে টাকা, মানে কোনো কিছু ক্রয় এবং বিভিন্ন ধরনের ছোটখাটো বিয় যেগুলো এক বছরের মধ্যে সংঘটিত হয়, এগুলো আমরা সামনে জানবো। আয় যেগুলো বিক্রি করে কোনো কিছু পাওয়া যায়, অথবা সুদ পাওয়া যায়, অথবা মুনাফা পাওয়া যায়, অথবা কি বলে কমিশন পাওয়া যায়, এগুলোকে আয় হিসেবে কাউন্ট করব। উত্তোলন। উত্তোলন একটা 4 ভাবে আসতে পারে। কয়ভাবে? 4 ভাবে। আমরা এটা একটু দেখবো। এই যে উত্তোলন, নগদ উত্তোলন। তোমাকে বলতে পারে যে ব্যবসা, তোমাকে না সরি, প্রশ্ন বলতে পারে যে 50,000 টাকা বা 20,000 টাকা মালিক কর্তৃক উত্তোলন করা হলো। কত টাকা? 20,000 টাকা। তো এটা তো আমরা ইজিলি বুঝে যাবো। অন্যদিকে পণ্য উত্তোলন, মালিক 5,000 টাকা পণ্য উত্তোলন করলো, এটা আমরা বুঝে যাবো। আয়কর। আয়কর জিনিসটা কি? একটু চিন্তা করো, মালিক কেন ব্যবসা করে? অবভিয়াসলি আয় করার জন্য। সে আয় করবে, সে আয়টা কে বুক করবে? ব্যবসা নাকি ব্যবসা করে যে মূলধন বিনিয়োগ করে ব্যবসা করে যে কেন? মুনাফার জন্য। মুনাফা কে বুক করবে? ব্যবসা নাকি মালিক? অবভিয়াসলি মালিক। এবং মালিক সেটা তার প্রত্যেক এই যে খরচ সেটা বহন করার জন্য সেটা এখান থেকে তুলে নিবে, অবভিয়াসলি এটা যেহেতু মালিকের। এখন দেখো, আয় করে মালিকে, ব্যবসায়ী কিন্তু মানে আয় বুক করে মালিকে, ব্যবসায়ী কিন্তু আয় বুক করে না। আয় বুক করে কে? মালিকে। এখন আয়কর মানে কি? আয়কর মানে হচ্ছে যে আয়ের উপর যে কর দিতে হয় সরকারকে, সেটা হচ্ছে আয়কর। এখন আয়গুলো বুক করে কে? অবভিয়াসলি মালিকে। তাহলে আয়কর কাকে দিতে হবে? মালিককে দিতে হবে, কারণ এটা মালিকের ব্যক্তিগত খরচ, তাই না? যদি প্রশ্নে দেওয়া থাকে যে আয়কর, তখন তোমাকে বুঝতে হবে যে, মনে করো আয়কর দেওয়া আছে কত টাকা? 1,000 টাকা। তখন তোমাকে বুঝতে হবে যে মালিক যে তার ব্যক্তিগত খরচ আয়কর সেটা ব্যবসা থেকে দিছে, অর্থাৎ ব্যবসা থেকে আয়কর বাবদ 1,000 টাকা উত্তোলন করে দেন, তার খরচটাতে সে নির্বাহ করছে। এটা একটা কি? লেনদেন। যেহেতু ব্যবসা থেকে সে মালিক নিজেই টাকা উত্তোলন করছে আয়করের নামে, তাই এটা কি? আয়কর। আয়কর আসলে বলবা কি? এটা উত্তোলন। সো এরপর আসি জীবন বীমা প্রিমিয়াম। জীবন বীমা, ব্যবসায়ী কি জীবন থাকে? ব্যবসায়ী জীবন থাকে না, জীবন কার? মালিকের থাকে। তো জীবন বীমা প্রিমিয়াম কার হবে? মালিকের হবে। যদি ব্যবসায় মালিকের জীবন বীমা প্রিমিয়াম, যদি প্রশ্নে দেওয়া থাকে জীবন বীমা প্রিমিয়াম কোনো টাকা বা 2,000 টাকা ধরলাম, এটা পরিবর্তন হতে পারে যত টাকা থাকে আর কি। তোমাকে বুঝে নিতে হবে যে জীবন কার আছে? মালিকের। তাহলে জীবন বীমা প্রিমিয়ামের যে খরচ, প্রিমিয়াম যে দিতে হয় প্রতি মাসে বা প্রতি বছরে, যেটা একটা প্রিমিয়াম একটা অ্যামাউন্ট দিতে হয়, সেটা কে দিবে? মালিকের। যদি প্রশ্নে দেওয়া থাকে জীবন বীমা প্রিমিয়াম, তাহলে তোমাকে ধরে নিতে হবে যে মালিক জীবন বীমা প্রিমিয়াম নামে ব্যবসা থেকে টাকা তুলছে, দেন সে তার যে খরচ জীবন বীমা প্রিমিয়ামের সেটা পরিশোধ করলে। এটাও একটা কি? এটা একটা কি? উত্তোলন। এটাও একটা কি ভাইয়া? উত্তোলন। সো উত্তোলন কয়ভাবে আসতে পারে? উত্তোলন 4 ভাবে আসতে পারে। একটু মনে রাখবা। আয়কর। আয়কর কেন উত্তোলন? এটা মালিকের ব্যক্তিগত খরচ, সেটা যদি ব্যবসা থেকে দেয়, সেটা মালিক ব্যবসা থেকে উত্তোলন করে সেই টাকাটা দিচ্ছে, এটা উত্তোলন। জীবন বীমা প্রিমিয়াম জীবন কার আছে? মালিকের আছে। তো মালিকের জীবন, জীবন আছে, জীবন বীমা প্রিমিয়াম কার হবে? তাহলে মালিকের হবে। যদি প্রশ্ন দেওয়া আছে, তাহলে তোমাকে বুঝতে হবে যে ব্যবসা থেকে টাকাটা নিয়ে সে পরিশোধ করলো, তাই এটাও কি? উত্তোলন। এবার আমরা যে এখানে শিখলাম মালিকানা সত্ত্ব শিখলাম না? মালিকানা সত্ত্বে প্রশ্ন আসতে পারে, তখন তুমি কি করবা? উত্তোলন থেকে, মূলধন থেকে উত্তোলন বাদ করে দিবা, আয় থেকে বিয়োগ বাদ করে দিবা, যেটা থাকবে সেটা যোগ করে দিলে হয়ে যাবে। দেখি আমরা কোনো অঙ্ক করতে পারি কিনা দেখি। তো
হাসান ট্রেডার্সের 2024 সালে 31 ডিসেম্বর তারিখে কতিপয় হিসাবে উদ্ধৃত নিম্নরূপ ছিল, যেখানে এটা একটা টাইপিং মিস্টেক, এটা হবে যন্ত্রপাতি, বস্ত্রপাতি হয়ে গেছে, এটা হবে যন্ত্রপাতি। যন্ত্রপাতি 50,000 টাকা দালান করে 1,00,000 টাকা নগদ, 40,000 টাকা বেতন, 20,000 টাকা প্রাপ্ত সুদ, 30,000 টাকা আয়কর, 10,000 টাকা মূলধন, 2,00,000 টাকা। হাসান ট্রেডার্সের মালিকানা সত্ত্বের পরিমাণ কত? কি করবো আমরা? এই যে পড়ছিলাম, মূলধন থেকে উত্তোলন বাদ করে দিব, আয় থেকে ব্যয় বাদ করে দিব, যেটা থাকবে সেটা কি করবো? যোগ করব। তাহলে মূলধন, মূলধন কত টাকা ভাইয়া? 2,00,000 টাকা। মূলধন থেকে কি বাদ দিব? উত্তোলন। উত্তোলন আছে, এই যে ইমিডিয়েটলি পরে আসলাম যে আয়কর। আয়কর এটা কি একটা উত্তোলন, কত টাকা? 10,000 টাকা। উত্তোলন কত টাকা তাইলে? 10,000 টাকা। যখন কোনো কিছু বিয়োগ বোঝাবে তখন আমরা জাস্ট ব্র্যাকেট দিব, এখানে কোনো ধরনের বিয়োগ চিহ্ন বা যোগ চিহ্ন অ্যাড করবো না, জাস্ট কি করব? ব্র্যাকেট দিব। ব্র্যাকেট দিলে বোঝায় হিসাব বিজ্ঞানে এটা কি যাবে? বাদ যাবে। কি যাবে ভাইয়া? বাদ যাবে। কত টাকা তাইলে? 2,00,000 থেকে 10,000 টাকা বাদ দিলে 1,90,000। অন্যদিকে আয়, এখানে কি আয় দেখা যাচ্ছে? হ্যাঁ, প্রাপ্ত সুদ। প্রাপ্ত সুদ মানে কি? মনে করো তুমি ব্যাংকে এফডিআর করলা 10,00,000 টাকা, অর্থাৎ 10,00,000 টাকা 3 বছরের জন্য জমা রাখলা ব্যাংকে। তো ব্যাংক তোমাকে প্রতি মাসে একটা মুনাফা দিবে, যেটাকে আমরা ব্যাংক থেকে যেটা পাই সেটা আমরা সুদ বলি। এটা কি দিবে? মুনাফা দিবে। এটা তোমার জন্য একটা আয়, এটা তোমার জন্য কি? একটা আয়। কত টাকা তাহলে ভাইয়া? প্রাপ্ত সুদ 23,000 টাকা। আয় থেকে কি বাদ দিব? ব্যয় বাদ দিব। ব্যয় কি আছে ভাইয়া? খরচ বা ব্যয়, বেতন। আমি যে প্রতি মাসে কর্মচারী বেতন দিই, এটা আমার জন্য একটা খরচ না? মানে ইন জেনারেলি চিন্তা করলে এটা তো আমার জন্য একটা খরচ, তাই না? কত কত টাকা তাহলে? 20,000 টাকা। যেহেতু এটা বাদ বিয়োগ, আমরা এটা ব্র্যাকেট দেব। তাহলে 30,000 টাকা থেকে 20,000 টাকা চলে গেলে দাঁড়ায় 10,000 টাকা। তাহলে এখানে কি লিখবো? সুতরাং মালিকানা সত্ত্বের পরিমাণ 1,90,000 টাকার সাথে 10,000 টাকা যোগ করে দিলে কত টাকা হবে? 2,00,000 টাকা। তাহলে মালিকানা সত্ত্বের পরিমাণ কত? 2,00,000 টাকা। তারপর মোট টাকার পরে দুইটা কি করে দেবো? ক্লোজ করে দেবো। এগুলো এটা কি? দুইটা লাইন টেনে দেবো, এটাকে বলা হয় ক্লোজ। তো প্রশ্নে এভাবে আসতে পারে, এটার জন্য 4 নম্বর। এরপর আমরা কি বলবো? হিসাব সমীকরণ। সমীকরণ পরিবর্তন। সমীকরণ পরিবর্তন বলতে কি? এই যে প্রতিটা লেনদেনের ফলে এই সমীকরণটা পরিবর্তন হতে পারে। হয়তো টাকা বৃদ্ধি পাবে অথবা টাকা হ্রাস পাবে, কিন্তু সব সময় উভয় পক্ষ সমান থাকবে। ঠিক আছে? তো এটা বইয়ের মধ্যে দেওয়া আছে 5 ভাবে পরিবর্তন হতে পারে। এটা কয়ভাবে? 5 ভাবে পরিবর্তন হতে পারে। এগুলো কিভাবে পরিবর্তন হতে পারে আমরা একটা একটা করে দেখি উদাহরণ সহ। মোট সম্পদ বাড়লে দায় অথবা মালিকানা সত্ত্ব বাড়বে। অর্থাৎ বলা হচ্ছে যে যদি সম্পদ বাড়ে তাহলে দায় মালিকানা সত্ত্ব বাড়বে। কেন বাড়বে? যেহেতু দুটো সমান থাকতে হচ্ছে। যদি 100 টাকা সম্পত্তি বেড়ে যায় তাহলে এই পক্ষ দায় অথবা মালিকানা সত্ত্ব 100 টাকা বেড়ে দিতে হবে না, কারণ তোমার সমান রাখতে হবে। তো এটা কিভাবে? একটা উদাহরণ দেখি। নগদ 5,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করো। ব্যবসায় শুরু করার সময় মালিক, ব্যবসায় শুরু করার সময় এই 5,000 টাকা এটা কে দিছে? কে শুরু করছে? মালিক দিছে না? মালিক যেটা দেয় সেটা মূলধন। সেটা কি? মূলধন। কত টাকা তাইলে? 5,000 টাকা। মূলধন কোথায় বসাবো? মালিকানা সত্ত্বে। কত টাকা? 5,000 টাকা। এখন এটা আমরা যোগ করবো নাকি বিয়োগ করব? যোগ করলে জাস্ট এতটুকুতেই থেকে যাবে। যদি বিয়োগ করতে হয় তাহলে আমরা ব্রেকেট দিব। এখন দেখো তো মূলধন মালিকানা সত্ত্ব কি বৃদ্ধি করে নাকি হ্রাস করে?
মূলধন মালিকানা সত্ত্বকে বৃদ্ধি করে, যেহেতু বৃদ্ধি করে তাই এদিকে যোগ হবে। অন্যদিকে 5,000 টাকা নগদ নগদ আসার ফলে নগদ এটা কি আমার জন্য অ্যাসেট। কেন অ্যাসেট? এটা ব্যবসা করতে আমার প্রয়োজন হয়, এটা দ্বারা আমি কি ব্যবসা করি, যেটা ফলে কি হয় নগদ অর্থ দ্বারা মুনাফা অর্জন করা হয়। নগদ অর্থ দিয়ে মুনাফা অর্জন করা হয় না, নগদ অর্থ ব্যবহার করে মুনাফা অর্জন করা হয়। এটা আমার জন্য কি ভাইয়া বলেছিলাম সম্পদ। কি সম্পদ? তারল্য সম্পদ। নগদ অর্থ কি? তারল্য সম্পদ। তারল্য সম্পদ কি? যেটা তুমি হঠাৎ আজকে আছে কাউকে নাই, তরল পানি এদিকে দিছো গলে গেছে, এরকম আজকে আছে কাউকে নাই, কমে বাড়ে, খুব দ্রুত কমে বাড়ে, খুব দ্রুত কমে বাড়ে। তুমি একটা ধরো 1 লক্ষ, তোমার 2 লক্ষ টাকা আছে, 1 লক্ষ টাকা পণ্য ক্রয় করলা, সাথে সাথে কমে গেল একদম সাথে সাথে। এটাকে আমরা কি বলবো? তারল্য সম্পদ। তারল্য সম্পদ কি? নগদ অর্থ কত টাকা? 5,000 টাকা। এই যে নগদ অর্থ সম্পদ বৃদ্ধি পাইছে না, তার মানে এটাকে যোগ করে দেবে। কিছু নাই মানে ব্র্যাকেট না দেওয়া মানে যোগ করা, যদি ব্র্যাকেট দিই তাহলে বিয়োগ। এই যে দেখো অভিভাবক সমান হয়ে গেল কিনা? হ্যাঁ হয়ে গেল, তাহলে একটা সূত্র ফুলফিল হয়েছে। এরপর আসি মোট সম্পদ কমলে দায় অথবা মালিকানা সত্ত্ব কমবে। এটা কিভাবে হয়? নগদে বেতন পরিশোধ করা হলো 2,000 টাকা। এই যে আমি নগদে বেতন পরিশোধ, বেতন যে পরিশোধ করছি এটা আমার জন্য কি ভাইয়া খরচ। এটা বলে আমার কাছ থেকে নগদ অর্থে চলে গেছে বেতন পরিশোধ করার ফলে। ব্যবসা কি করলো? কর্মচারী বেতন পরিশোধ করলো কত টাকা? 2,000 টাকা। 2,000 টাকা কর্মচারী বেতন পরিশোধ করার ফলে ব্যবসায়ী নগদ অর্থ কমে গেছে। নগদ অর্থ কি? সম্পদ। কমে গেছে কত টাকা? 2,000 টাকা। যদি কমে যায় তাহলে আমরা বাদ করে দেবো। বাদ কিভাবে? ব্র্যাকেট দিয়ে। আবার আসি, এটা এদিকে বসাতে হবে না, যেহেতু সমান করতে হবে। এটা কোথায় বসে? নগদ বেতনটা আমার জন্য খরচ। খরচ কোথায়? মালিকানা সত্ত্বে। এই যে মালিকানা সত্ত্বে খরচ আমি যোগ করবো নাকি বিয়োগ করবো সেটা কিভাবে নির্ণয় করবো? এই যে খরচ, এটা মালিকানা সত্ত্বে বৃদ্ধি করে নাকি হ্রাস করে? এই যে দেখো খরচ আগে মাইনাস চিহ্ন, কারণ খরচ মালিকানা সত্ত্বকে হ্রাস করে। এটা আমরা কি করে দিব? বিয়োগ বসাই দিব। অভিভাবক সমান হয়ে গেল। হ্যাঁ, এদিকেও 2,000 টাকা কমে যাচ্ছে, এদিকেও 2,000 টাকা কমে যাচ্ছে। এরপর দেখি একটি সম্পদ বাড়লে অপর একটি সম্পদ কমবে। নগদ আসবাবপত্র বাবদ ক্রয় 1 লক্ষ টাকা, অর্থাৎ এটা এদিকে একটা সম্পদ মানে এই পক্ষ আর এই পক্ষ তো সবসময় সমান থাকবে। যদি এই পক্ষ যদি হঠাৎ বেড়ে যায়, আবার যদি এই পক্ষ কমেও যায়, তাহলে আগের অবস্থান ফিরে যাবে না। মনে করো অভিপক্ষে কত টাকা আছে? 1 লক্ষ টাকা আছে মনে করো। মনে করো, এটা নাই কিন্তু মনে করতে বলছি আমি। তাইলে দেখো আসবাবপত্র ক্রয় করলো 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা আসবাবপত্র ক্রয় করার ফলে নগদ নগদ সম্পদ, নগদ অর্থ আমার কাছ থেকে চলে গেছে। তাহলে আমি 1 লক্ষ টাকা বিয়োগ করে দিব। আবার কি আসছে আমার কাছে? 1 লক্ষ টাকার সমপরিমাণ সম্পদ কি আসছে? আসবাবপত্র। আসবাবপত্র এটা আমার জন্য কি? সম্পদ। যখন আসবাবপত্র ক্রয় বলবে তখন এটা আমরা ব্যয় হিসেবে কাউন্ট করবো না, এটা আমার কাছে সম্পদ, যেহেতু আমি সম্পদ হিসেবে কাউন্ট করব। কত টাকা সম্পদ বৃদ্ধি পাইছে? তাহলে 10,000 টাকা সম্পদ, সরি 1 লক্ষ টাকার সম্পদ বৃদ্ধি পাইছে। এই যে 1 লক্ষ টাকা কমে গেছে, আবার 1 লক্ষ টাকা বেড়ে গেছে। তার মানে কি? আগের অবস্থানে ফিরে গেছে। কি করছে? আগের অবস্থানে ফিরে গেছে। মনে করো এখানে 1 লক্ষ টাকা, সেটা আবার কমে গেছে, অন্যদিকে সেটা আবার গিয়ে বেড়ে গেছে। এই যে নগদ অর্থের মাধ্যমে কমে গেছে, আবার কি হয়ে গেছে? আসবাবপত্র ক্রয় করা হলে সেটা আবার আগের জায়গায় 1 লক্ষ টাকা হয়ে গেছে, উভয় পক্ষ সমান হয়ে গেছে। অথবা মনে করো এখান কি হয়ে গেছে ভাই? এটা উভয় পক্ষ সমান হয়ে গেছে। তাহলে কি 1 লক্ষ টাকা এদিকে কমে গেছে, 1 লক্ষ টাকা আবার এদিকে বেড়ে গেছে। 1 লক্ষ টাকা আবার কি হয়ে গেছে? বেড়ে গেছে। তাই কি হয়ে গেছে? উভয় পক্ষ সমান হয়ে গেছে। কিভাবে? একটা আমি বুঝবো যে হিসাব সমীকরণে এভাবেও পরিবর্তন হয় যে একটি সম্পদ বাড়লে একটি সম্পদ কমে যাবে। অর্থাৎ এটা এমন বোঝা যায় আর কি, মনে করো এদিকে কোনো কিছু পরিবর্তন হয় নাই, এদিকে একবার পরিবর্তন হয়েছে আবার বেড়ে গেছে, মানে আগের জায়গায় দুটোই চলে গেছে। এরপর মালিকানা সত্ত্ব বাড়লে দায় কমবে। কিভাবে কমবে এটা? মালিক কর্তৃক ব্যক্তিগতভাবে ব্যবসায়ী ঋণ পরিশোধ। দেখো মালিক ব্যবসায়ী ঋণ পরিশোধ করছে, তার মানে এটা এমন দাঁড়ায় যে মালিক 5,000 টাকা, মালিক ব্যবসায়ী 5,000 টাকা দিছে, দেন ব্যবসা কি করলো? যে ঋণ সেটা পরিশোধ করলো। অর্থাৎ মালিকের ব্যক্তিগত অর্থ ব্যবসায়ের মাধ্যমে ঋণ পরিশোধ করলো। মালিক যেটা দেয় সেটা কি? মূলধন। তার মানে কি? মূলধন বৃদ্ধি পাইছে। মূলধন কি? ক্যাপিটাল মালিকানার সাথে বৃদ্ধি করে, তাই আমরা এটা যোগ করে দেবো কত টাকা? 5,000 টাকা। মালিক কি দিছে? আমাকে মূলধন দিছে, দেন মূলধন এটা ব্যবহার করে আমি কি করলাম?
ঋণ পরিশোধ করলাম, এটাকে বলা হয় মালিক কর্তৃক ব্যক্তিগতভাবে ঋণ পরিশোধ। ঠিক আছে, যে ঋণ পরিশোধ করছে, ঋণ এটা আমার জন্য কি দায়, তৃতীয় পক্ষের যে দাবি দায় সেটা কমে গেছে না? হ্যাঁ, কমে গেছে। কত টাকা? 1000 টাকা। এটা বিয়োগ এটা যোগ, এই যে প্লাস মাইনাস হয়ে কি হয়ে গেছে? শূন্য হয়ে গেছে। মনে করো এখানে পূর্বে ছিল এদিকে 1 লক্ষ টাকা ছিল, এদিকে 1 লক্ষ টাকা ছিল। ঠিক আছে, ধরে নিলাম অভিভাবকে 1 লক্ষ টাকা 1 লক্ষ টাকা ছিল। এখন মালিক মূলধন বিনিয়োগ করছে 5,000 টাকা, এদিকে 5,000 টাকা বেড়ে গেছে, কিন্তু এদিকে কি বাড়ছে না বাড়ে নাই? আবার বলছে তো ঋণ পরিশোধ, আবার একই পক্ষে 5,000 টাকা কমে গেছে, 5,000 টাকা বৃদ্ধি পেয়েছে, 5,000 টাকা কমে গেছে, আবার তাহলে শূন্য হয়ে গেছে। এই যে এখানে উভয় পক্ষ আবার আগের জায়গায় ফিরে সমান হয়ে গেছে। ঠিক আছে, এরপর আসি মালিকানা সত্ত্ব কমলে মোট দায় বাড়বে। যে মালিকানা সত্ত্ব কমলে মোট দায় বাড়বে কিভাবে? মালিকানা সত্ত্ব পণ্য ক্রয়, বাকিতে পণ্য ক্রয়, এখানে বলছেন যে পণ্য ক্রয় কত টাকা? 7,000 টাকা। কিসের মাধ্যমে? বাকিতের মাধ্যমে। বাকি হলে সে আমার কাছ থেকে টাকা পাবে না, কে? যার থেকে কিনছি। তার মানে কি, আমি ব্যবসার মালিক ছাড়া বাকি যারা সবাই তৃতীয় পক্ষ। তার মানে কি, এটা তৃতীয় পক্ষের যে দাবি। কত টাকা? 7,000 টাকা। 7,000 টাকা যে পাওনা, পাওনাদার বেড়ে গেছে না, মানে প্রদেয় হিসাব, এটা আমার কাছে এখন প্রদেয় হিসাব পাবে। আগে পাওনাদার ছিল, কিন্তু এখন কারিকুলাম পরিবর্তন কারণে এটা প্রদেয় হিসাব হিসেবে কাউন্ট করতে হয়। কত টাকা? 7,000 টাকা। এটা আমার জন্য কি ভাইয়া? দায়। কি হয়ে গেছে? বেড়ে গেছে। অন্যদিকে এই যে পণ্য ক্রয় করছে, পণ্য ক্রয়টা আমার জন্য কি ভাইয়া? এটা হচ্ছে যে আমার জন্য ব্যয়। এখন আমরা বলতে পারো যে কিছুক্ষণ আগে যে আসবাবপত্র ক্রয় করলো সেটা ব্যয় হিসেবে কাউন্ট হয় নাই, কিন্তু এটা আবার ব্যয় হিসেবে কাউন্ট হচ্ছে কেন? দুইটাই তো ক্রয়। এখানে একটা ঘাবলা আছে। আমরা যখন সম্পদ আনবো, জাস্ট এক্সচেঞ্জ করবো। যে মনে করো আমি তোমাকে একটা ফোন দিয়ে একটা ফোন এক্সচেঞ্জ করলাম, আমার ফোন আমার কাছেই আছে, আমি নগদ, মানে সম্পদ, আসবাবপত্র সম্পদ, নগদ অর্থ সম্পদ, একটা সম্পদ দিয়ে একটা সম্পদ এক্সচেঞ্জ করছে, যে এটা আমরা ক্রয় হিসেবে কাউন্ট করবো না, এটা সম্পদের যে না সেটা নিয়ে কাউন্ট করবো। কিন্তু এটা পণ্য, পণ্যটা আমি আজকে আনছি কালকে গিয়ে বিক্রি করে দিব, এটা আমার জন্য কি? একটা খরচ। এটা আমার জন্য কি ভাইয়া? এটা খরচ। তাহলে খরচ, এটা মালিকানা সত্ত্ব কি বৃদ্ধি করে নাকি হ্রাস করে? মালিকানা সত্ত্ব কি বৃদ্ধি করে নাকি হ্রাস করে? অবভিয়াসলি মালিকানা সত্ত্ব কি হ্রাস করে, যেহেতু মাইনাস আনিছে। কত টাকা? 7,000 টাকা। যে মালিকানা সত্ত্ব হ্রাস করে, এটা মালিক হ্রাস করে। দেখো, মনে করো উভয় পক্ষে 0 টাকা, কোনো ধরনের টাকা নেই, ধরে নিলাম এখানে 7,000 টাকা বৃদ্ধি পাইছে, এখানে আবার 7,000 টাকা বৃদ্ধি পাই গেছে। এখন গরমিল হয়ে গেছে না ভাই? গরমিল হয়ে গেছে না? এদিকে কোনো টাকা নাই, এদিকে 7,000 টাকা বৃদ্ধি হয়ে গেছে। এখন তো সমীকরণ মিলে নাই, সমীকরণ বলছে সমান থাকতে হবে। 0 টাকা হলেও দুই পক্ষে 0 টাকা থাকতে হবে। 1 লক্ষ টাকা হলেও উভয় পক্ষে 1 লক্ষ টাকা থাকতে হবে। 1 কোটি টাকা হলেও উভয় পক্ষে 1 কোটি টাকা থাকতে হবে। এই যে এখন এদিকে 0 টাকা হয়ে গেছে, এদিকে বেড়ে গেছে। না না, আবার বলছে যে খরচ করে ফেলছে টাকাটা, টাকাটা আসছে ঠিক আছে, আবার খরচ করে ফেলছে। কত টাকা? 7,000 টাকা খরচ করে ফেলছে। আবার 7,000 টাকা এটা কমে আবার কি হয়ে গেছে? শূন্য হয়ে গেছে। তাই কি হয়ে গেছে? উভয়পক্ষ সমান হয়ে গেছে। এখন আমরা একটা কোয়েশ্চেন সলভ করব। হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব দেখাও। অথবা বলতে পারে যে এ সমান এল প্লাস উই প্রমাণিত করো। আমরা প্রথমে কয় ধরনের সম্পদ আছে সেটা আইডেন্টিফাই করব, দেন কয় ধরনের দায় আছে সেটা আইডেন্টিফাই করব, এবার আমরা সলভে যাব। প্রথম হচ্ছে যে আইন পেশায় 50,000 টাকা মূলধন স্বরূপ বিনিয়োগ করা হলো। এই যে নগদ অর্থ আসছে না আমার ব্যবসায়, নগদ অর্থ, এটা আমার জন্য কি? সম্পদ। তাহলে এক ধরনের সম্পদ পেলাম। দেন জানুয়ারি মাসে অফিস ভাড়া পরিশোধ করা হলো, তার অফিস যন্ত্রপাতি, এই যে যন্ত্রপাতিটা আমি ব্যবহার করে কি করি? মুনাফা অর্জন করি, তাই এটা আমার জন্য কি? সম্পদ এবং দীর্ঘদিন ব্যবহারযোগ্য। মক্কেলদের নগদ আইন হিসেবে দেওয়া হলো, কর্মচারীদের অফিস কর্মচারীদের বেতন পরিশোধ, ব্যাংক থেকে ঋণ, মক্কেলদের ধারা আইন হিসাবে। এই যে আমি যখন ধারা আইন হিসাবে দিচ্ছি, আমি সেবা দিচ্ছি, সেটা আমার জন্য আয়। আমি যখন ধারা আইন হিসাবে দিচ্ছি, তার থেকে আমি টাকা পাবো, সে হচ্ছে আমার দেনাদার। এখন সে যদি আমার দেনাদার হয়, আবার আমরা সেই দেনাদারকে আমরা প্রাপ্য হিসাবে বলতে পারি। ঠিক আছে, এটা আমার জন্য কি? সম্পদ। তাহলে একটা, দুইটা, তিনটা সম্পদ পেলাম। এরপর আমরা দায়গুলো আইডেন্টিফাই করব। দায়গুলো কি কি আছে? যে দাঁড়ে যখন আমি অফিস যন্ত্রপাতি ক্রয় করছি, তখন সে আমার থেকে টাকা পাবে, সে আমার কি? পাওনাদার। আমরা আবার পাওনাদারকে কি বলবো? প্রদেয় হিসেবে বলতে পারি। তাহলে একটা পেলাম পাওনাদার, একটা হচ্ছে ব্যাংক থেকে ঋণ। আমি যখন ব্যাংক থেকে ঋণ নিলাম, আমার দায় সৃষ্টি হয়েছে, তাই এটা কি? ঋণ আমার জন্য একটা কি? দায়। আমরা যখন সলভে যাব, এটা একটা গড়, এটা হচ্ছে এজ ইকুয়াল টু এল প্লাস ওই যে প্রমাণিত, এটার জন্য আমার একটা গড় করতে হবে, এটা আমার জন্য গড়। এখানে প্রথমে দেওয়া হচ্ছে তারিখ, সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, মন্তব্য। প্রথমে আমরা একটা একটা করে নিই।
জানুয়ারি 1 তারিখ 50,000 টাকা মূলধন স্বরূপ বিনিয়োগ করা হলো। কে দিছে টাকা? মালিক। মালিকের যা তা কি? মূলধন। তাহলে আমার কি নগদ অর্থ বৃদ্ধি হয়েছে, আবার ব্যবসায় মূলধন আসছে কত টাকা? 50,000 টাকা জানুয়ারি 1 তারিখ। জানু 1 কত টাকা? 50,000 টাকা। এই যে মূলধন কোথায় আছে? মালিকের আসতে। এখন মূলধন মালিকের আসত থেকে বৃদ্ধি করে নাকি হ্রাস করে? হ্যাঁ, অবভিয়াসলি বৃদ্ধি করে। যেহেতু বৃদ্ধি করে তাই এদিকে আমরা কি করবো? এটা যোগ করব। এই যে দেখো, এই পক্ষ কি হয়ে গেছে? সমান হয়ে গেছে। যেহেতু সমান হয়ে গেছে তাই আমরা কি দেবো? এদিকে সমান চিহ্ন দিব। তারপর দেখি জানুয়ারি 2 তারিখ জানুয়ারি মাসে অফিস ভাড়া পরিশোধ করা হলো 3,000 টাকা। কয় তারিখ? 2 তারিখ। এই যে অফিস ভাড়া পরিশোধ, অফিস ভাড়া, মনে করো তুমি একটা বাসায় থাকো, সে বাসায় তোমাকে প্রতি মাসে ভাড়া দিতে হয়, এটা তোমার জন্য এটা কি? ব্যয়। ঠিক তেমনি অফিস ভাড়া এটা কি? ব্যবসায়ীর জন্য ব্যয়। কত টাকা? 3,000 টাকা। 3,000 টাকা নগদ অর্থ চলে গেছে না? চলে গেছে। তাই এটা আমরা বিয়োগ করে দিব। অন্যদিকে এটা যদিও আমার জন্য খরচ, মালিকের আসতে বসবে, মালিকের আসতে এটা বৃদ্ধি করে নাকি হ্রাস করে? খরচ মালিকের আসতে থেকে হ্রাস করে। যেহেতু হ্রাস করে আমরা এটাকে বিয়োগ করবে দিকে 3,000 টাকা। এরপর আসি 7 তারিখ দ্বারে অফিস যন্ত্রপাতি ক্রয় করা হলো 15,000 টাকা। দ্বারে অফিস যন্ত্রপাতি ক্রয় করা হলো 15,000 টাকা। দেখে বসাবো আমরা 15,000। ধ্যান, এই যে প্রদেয় হিসাব, পাওনাদার বৃদ্ধি পাইছে না? পাওনাদারকে আমরা আবার কি বলবো? প্রদেয় হিসাব বলবো। কত টাকা? 15,000 টাকা। এটা আমার জন্য কি? দায় সৃষ্টি হয়েছে। এই যে এই পক্ষ আর এই পক্ষ সমান হয়ে গেল, সমান চিহ্ন দিয়ে দিলাম। 10 তারিখ এসে মক্কেলদের নগদ আইন সেবা দেওয়া হলো। সেবা দিছি, এটা আমার জন্য কি? আয়। কয় হাজার টাকা? 6,000 টাকা। এই সেবা দেওয়ার ফলে কি হয়েছে? আমার ব্যবসায় নগদ টাকা আসছে 6,000 টাকা। এটি আমরা এদিকে যোগ করে দিব। আবার মালিকানা সত্ত্বে আয়, মালিকানা সত্ত্বে বৃদ্ধি করে, তাই আমরা এদিকে কি করে দিব? মালিকানা সত্ত্বে এই আয়টা যুক্ত করে দিব। কয় টাকা? 6,000 টাকা। উভয় পক্ষ কি হয়ে গেল? সমান হয়ে গেল। 15 তারিখ এসে অফিস কর্মচারী বেতন পরিশোধ 2,000 টাকা। অফিস কর্মচারী বেতন পরিশোধ, এটা আমার জন্য কি? ব্যবসায়ের জন্য ব্যয়। কয় টাকা? 2,000 টাকা। 15 তারিখ 2,000 টাকা আমরা বিয়োগ করে দিব, যেহেতু নগদ অর্থ হ্রাস পাইছে। অন্যদিকে ব্যয় মালিক আসতে কি করে? হ্রাস করে, তাই আমরা এদিকে বিয়োগ করে দিব 2,000 টাকা। 20 তারিখ ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো 20,000 টাকা। ব্যাংক থেকে ঋণ নেওয়ার ফলে কি হয়েছে? আমার ব্যবসায় নগদ অর্থ আসছে কত টাকা? 20,000 টাকা। ঠিক আছে। এই যে ব্যাংক থেকে ঋণ নিলাম, এটা তৃতীয় পক্ষ না? ব্যাংক তৃতীয় পক্ষ না? ব্যবসা প্রথম, মালিক দ্বিতীয়। ব্যবসা এবং মালিক ছাড়া যেগুলো আছে সেগুলো তৃতীয়। তৃতীয় পক্ষের যে দাবি, এই টাকাটা আমার বাধ্যতামূলক দিয়ে ফেলতে হবে না? একটা সময় গিয়ে হ্যাঁ দিয়ে ফেলতে হবে। এটা আমার জন্য কি? দায়। কোন ধরনের দায়? ঋণ বাবদ। কত টাকা? 20,000 টাকা। এই যে দেখো, এই পক্ষে 20,000 টাকা বৃদ্ধি পেয়েছে, এই পক্ষে 20,000 টাকা বৃদ্ধি পেয়েছে, তাহলে কি হয়ে গেছে? সমান হয়ে গেছে। 24 তারিখ মক্কেলদের ধারে আইন হিসেবে দেওয়া হলো। ধারে আইন হিসেবে দেওয়ার ফলে কি হয়ে গেছে? আমরা এটা আমার জন্য একটা আয়। হ্যাঁ, আয় হয়েছে। আবার আমার প্রাপ্য হিসেবে বৃদ্ধি পেয়েছে না? প্রাপ্য হিসাব, যেটা আমি ভবিষ্যতে টাকা পাবো, এটা আমার জন্য কি? সম্পদ। কি ভাইয়া? সম্পদ। 24 তারিখ, 24 তারিখ, হ্যাঁ, কত টাকা? 7,000 টাকা। তাহলে আমরা প্রাপ্য হিসাবে 7,000 টাকা বসাই। অন্যদিকে এটা আমার জন্য কি? আয়। আয় কি করে? মালিকের আসতকে বৃদ্ধি করে। যেহেতু বৃদ্ধি করে তাই আমরা এদিকে যোগ করে দেব 7,000 টাকা। এই যে উভয় পক্ষ কি হয়ে গেল? সমান হয়ে গেল। 29 তারিখ এসে বাকিতে কৃত যন্ত্রপাতি মূল্য পরিশোধ। এই যে আমি বাকিতে কৃত যন্ত্রপাতি বাকি ক্রয় করা বলে প্রদেয় হিসেবে বৃদ্ধি পাইছে না? এখন আমি 10,000 টাকা পরিশোধ করে দিব। কত টাকা? 10,000 টাকা পরিশোধ করার ফলে নগদ অর্থ 10,000 টাকা কমে যাবে না? নগদ অর্থ কত টাকা কমে যাবে? 10,000 টাকা। তাই আমরা এদিকে বিয়োগ করে দিব এটা। আবার প্রদেয় হিসাব, প্রদেয় হিসাব কত টাকা কমে যাবে? মানে যে দায় সৃষ্টি হয়েছিল 15,000 টাকা, এখন 10,000 টাকা পরিশোধ করলে 10,000 টাকা এটা কমে যাবে না? প্রদেয় হিসাব থেকে কমে যাবে। তাই আমরা এদিকে এটা বিয়োগ করে দেব। এই যে দেখো, উভয় পক্ষ কি হয়ে গেল? সমান হয়ে গেল। এখন আমরা এগুলো যোগ করে দেখি। এখন আমরা কি করব? এগুলা যোগ করব। দেখি যে 50,000 বিয়োগ 3,000 যোগ 6,000 বিয়োগ 2,000 যোগ 20,000 বিয়োগ 10,000, তাহলে পাই 61,000 টাকা।
এদিকে 15,000 টাকা, এদিকে 7,000 টাকা। ঋণের মধ্যে 20,000 টাকায় এখন দায়ের মধ্যে 15,000 টাকা ছিল, 10,000 টাকা হ্রাস পাইছে, এখন হবে 5,000 টাকা। এগুলো বিয়োগ করব। 50,000 মাইনাস 3,000 যোগ 6,000 মাইনাস 2,000 যোগ 7,000, তাহলে এদিকে পাই 58,000। 58,000-এর সাথে 5,000 20,000, 30,000, 83,000 টাকা। এদিকে উপায় তাহলে এগুলো যোগ করে 83,000 টাকা। তার মানে দেখো উভয় পক্ষ কি হয়ে গেল, মিলে গেল। এটা মানে বোঝায় যে আমার অঙ্কটা সঠিক হয়েছে। এই অঙ্কটার একটা মজা হচ্ছে যে তুমি অঙ্ক করার পর নিজেই বুঝতে পারবে যে অঙ্কটা তোমার সঠিক হয়েছে কি হয়নি। যদি না মিলে অবভিয়াসলি মিলবে, কি হয়ে যাবে, অবভিয়াসলি সমান হয়ে যাবে। যদি না মিলে তখন একটু যোগগুলো আবার করে দেখবা, যদি যোগগুলো ঠিক হয় তাহলে ওই যে যেগুলো বসাইছো তাহলে বসানোটা ঠিক হয়েছে কিনা দেখবা, দেখবা যে ইজিলি পেরে যাবে। এখন আমরা কিছু ব্যবসায়িক দলিলাদি আছে যেগুলো আমরা এখন পড়ব। যে ব্যবসায়িক দলিলাদি বলতে কি, মনে করো তুমি কিছু ক্রয় করতে গেলে তোমাকে একটা রিসিপ্ট দেয়। এটা কি অনেক সময় নগদে ক্রয় করলে একরকম রিসিপ্ট দেয়, বাকিতে ক্রয় করলে একরকম রিসিপ্ট দেয়, আবার বিক্রিত পণ্য যেগুলো ক্রয় করছি সেগুলো ফেরতের জন্য অন্য ধরনের রিসিপ্ট, এগুলো আমরা দেখবো। চালান, বাকিতে পণ্যদ্রব্য ক্রয় বিক্রয় করার জন্য যে প্রমাণপত্র বা দলিল পত্র ব্যবহার করা হয় তাকে বলা হয় চালান। চালান কখন হয়, যখন পণ্যগুলো বাকিতে বিক্রি হয় তখন বিক্রেতা ক্রেতাকে কি দেয়, চালান দিয়ে থাকে। উদাহরণস্বরূপ রহিম ট্রেডার্সের নিকট প্রতি কেজি 50 টাকা করে 200 কেজি চাল বিক্রয়, কারবার এবারটা 5%, চালান নম্বর 102, বিক্রয় শর্ত 2/10 নিট 30। এখন একটু খেয়াল করো, এই যে এখানে দেওয়া আছে কারবার এবারটা 5%। কারবার এবারটা জিনিসটা কি, কারবার এবারটাকে আবার বলা হতে পারে বিক্রয় বার্তা। বিক্রয় বার্তা আবার ব্যবসায়িক বার্তা। ব্যবসায়িক বার্তা কি বলতে পারে, কারবার বার্তাকে বিক্রয় বার্তা বলতে পারে, ব্যবসায়িক বার্তা বলতে পারে। মনে করো তুমি কোনো শপিং মলে গেলা, সেখানে একটা প্রোডাক্ট দেখলা, প্রোডাক্টে গায়ে লেখা আছে 1,000 টাকা। 10,000 টাকা হয়ে গেল 1,000 টাকা, ঠিক আছে। মালিক পক্ষ তোমাকে বলছে যে তুমি যদি এই প্রোডাক্টটা নাও তোমাকে 10% ছাড় দেওয়া হবে। 10% ছাড়, কয় পার্সেন্ট, 10%। কয় পার্সেন্ট দেওয়া হবে, 10% দেওয়া হবে। তার মানে এই প্রোডাক্টের প্রাইস কত, যদি আমি কিনি কত টাকা দিয়ে কিনতে পারবো, 10%, 1,000 10% হচ্ছে 100 টাকা, তাহলে আমি 100 টাকা বাদ দিয়ে 900 টাকা দিয়ে প্রোডাক্টটা ক্রয় করতে পারবো। এই যে 100 টাকা তোমাকে ছাড় দিল না, কেন ছাড় দিল, যাতে তুমি পণ্যটা ক্রয় করতে পারো, যাতে তুমি পণ্যটা ক্রয় করো এবং সে যেন পণ্যটা বিক্রি করতে পারে, এই জন্য এখানে কি দেওয়া হয়, ছাড় দেওয়া হয়। এটা কোথাও উল্লেখ করা হয় না, জাস্ট মূল দাম, মূল যে প্রাইস সেটা থেকে বাদ দেওয়া হয়, কোথাও উল্লেখ করা হয় না বা কোনো হিসাবে লেখা হয় না। কেন লেখা হয় না, তোমাকে একটা উদাহরণ দিই। মনে করো একজন একজন ব্যক্তি, যার নাম হচ্ছে করিম, সে একটা দোকানে চাকরি করে, ঠিক আছে। এখন একদিন দোকানের মালিক সে কোনো একটা কাজে বাইরে হয়েছে, তাকে দোকানের দায়িত্ব দিয়েছে। এখন সে বিক্রি করছে 10,000 টাকা। কত টাকা, 10,000 টাকা। অর্থাৎ সে এমন একটা পণ্য বিক্রি করছে যার গায়ের রেট আছে 10,000 টাকা, ঠিক আছে। এখন সে 10,000 টাকা থেকে 500 টাকা কি করলো, ছাড় দিয়ে বিক্রি করলো। অর্থাৎ যে প্রোডাক্টটা বিক্রি করছে সেটার প্রোডাক্টের প্রাইস হচ্ছে 10,000 টাকা, সেখান থেকে সে 500 টাকা ছাড় দিয়ে অথবা কারবাই বাট্টা দিয়ে বিক্রি করলো। এখন সে কত টাকা দিয়ে পণ্যটা বিক্রি করলো, 500 টাকা ছাড় দিলে পণ্যটার দাম দাঁড়ায় 9,500 টাকা, ঠিক আছে। সে পাইলো 9,500 টাকা, যে ক্রয় করছে সে দিল 9,500 টাকা, ঠিক আছে। এখন দেখো সে হিসাবে কত টাকা লিখবে, অবভিয়াসলি 9,500 টাকা লিখবে, ঠিক আছে। সে ভুল করে অথবা
আনইনটেনশনালি সে 10,000 টাকা লিখে ফেললো, কিন্তু সে ক্যাশ পালো কত টাকা? 9,500 টাকা। বিক্রি করছে কত টাকা দিয়ে? 9,500 টাকা দিয়ে। বিকেল বেলা মালিক যখন আসছে, মালিককে তো সবগুলো হিসেব বুঝাই দিতে হবে। মালিক দেখলো যে খাতায় লেখা আছে 10,000 টাকা, কিন্তু ক্যাশে আছে 9,500 টাকা। এখন সে যে করিম, সে দায়ী হয়ে গেল না? আর 500 টাকা তার থেকে কি করে দেবে? বাই করে দিতে হবে। আসলে কি সে দায়ী? না, সে দায়ী না। সে বিক্রি করছে 9,500 টাকা দিয়ে, কার বাই বারটা পরে 9,500 টাকা দিয়ে বিক্রি করছে। এই যে 5% যে বারটা 500 টাকা এটা বাদ দেয় না বলে সে ফেসে গেছে। তার মানে কি এই 500 টাকা এটা তোমার কি হবে না, কোথাও লেখা হবে না, এই জন্য এটা সবসময় বাদ দিতে হয়। ঠিক আছে, এরপর আসি 4 নম্বর। 4 নম্বরটা দেওয়া থাকে বিক্রি শর্ত। জিনিসটা কি বিক্রি শর্ত? এই জিনিসটা মানে হচ্ছে যে, মনে করো আমি কাউকে 1,000 টাকা দিয়ে কারবাই বারটা পরবর্তী 1,000 টাকা দিয়ে বিক্রি করছে। কি করছে আমি? মনে করো প্রোডাক্টের দাম 1,100 টাকা, আমি কারবাই বারটা 100 টাকা বাদ দিয়ে 1,000 টাকা দিয়ে বিক্রি করছে, এবং হিসাবে 1,000 টাকা থাকবে। কিসের মাধ্যমে? বাকিদের মাধ্যমে। তাকে আমি বলছি যে তুমি যদি এই 10,000 টাকা, সরি 1,000 টাকা 10 দিনের মধ্যে দিতে পারো, কি বললাম? যদি 1,000 টাকা 10 দিনের মধ্যে দিয়ে ফেলতে পারো, তাহলে সে 1,000 টাকা থেকে তোমাকে 2% টাকা ছাড় দিব। কত টাকা ছাড় দিবে বলছে? 2%। অন্যথায় তোমাকে 30 দিনের মধ্যে অবশ্যই টাকাটা দিয়ে ফেলতে হবে তোমাকে। এই যে 1,000 টাকা, 1,000 টাকা 30 দিনের মধ্যে বাধ্যতামূলক কি দিতে হবে? পরিশোধ করে ফেলতে হবে। 10 দিনে পরে গেলে 1,000 টাকা দিতে হবে। যদি 10 দিনের মধ্যে দিতে পারে তাহলে কত পার্সেন্ট? 2% ছাড় দিবে। এটা কেমন একটু কঠিন হয়ে গেল না? মনে করো তুমি তোমার কোনো বন্ধুকে 1 মাস আগে 1,000 টাকা ধার দিয়েছিলে, কোনো মতে সে টাকাটা দিচ্ছে না। মানে তুমি এমন বলো না যে তুই যদি আজকে টাকাটা দিতে পারিস তাহলে তুই থেকে 100 টাকা কম নেব। এটা কেন দাও? কারণ সে যেন টাকাটা দ্রুত দিয়ে ফেলে। এটা হচ্ছে একটা শর্ত। ঠিক আছে, এই জন্য বিক্রয় শর্ত লেখা হয় বাকিতে বিক্রির ক্ষেত্রে। আমরা চালানটা দেখি। করিম ট্রেডার্স, নাম থাকবে তারিখ, চালান নম্বর, ক্রেতার নাম যদি থাকে তাহলে লিখবা, নাহলে লিখবা না। ঠিকানা, ক্রমিক নম্বর, মালিক বিবরণ, দর, পরিমাণ, টাকার পরিমাণ, এটা বইয়ে লেখা আছে চকটা। আমরা চালান দাম লিখবো। মূল টাকা হচ্ছে 1,000 টাকা, 10,000 টাকা, সেখান থেকে কারবাই বারটা 5%, 500 টাকা বাদ দিয়ে কত টাকা হয়? 9,500 টাকা। টাকা কথায় লিখবো? 9,500 টাকা মাত্র। একটা জিনিস খেয়াল করো, অনেক জায়গায় দেখবে তুমি এই যে টাকা শেষে, যখন আমরা টাকা কথায় লিখি, টাকা শেষে মাত্র লিখি। ঠিক আছে, আবার যেগুলো অঙ্কে লিখি সেই অঙ্কের শেষে এরকম একটা চিহ্ন দেয়। এগুলো কেন দেয়? এই জিনিসগুলো কেন দেওয়া হয়? একবার একটা গল্প বলি। একবার একজন ব্যক্তি ব্যাংকে টাকা জমা দিতে গেছে। কত টাকা? 2 লক্ষ টাকা। তো টাকা জমা দেওয়ার পর, দেওয়ার সময় ওখানে জমা বইয়ে টাকাটা লিখতে হয়। সো অন্য একজন ব্যক্তি 2,000 টাকা জমা দিতে গেছে। এখন যে ব্যক্তি 2 লক্ষ টাকা জমা দিতে গেছে, সে টাকাটা লেখার পর, 2 লক্ষ টাকা লেখার পর মাত্র যোগ করে দিছে। মানে জমা বইতে টাকাটা লিখতে হয়, মাত্র যোগ করে দিছে। এখন যে 2,000 টাকা জমা দিতে গেছে, সে মাত্র যোগ দেখে বলছে যে এই 2 লক্ষ টাকা যদি তার কাছে মাত্র হয়, আমার তো 2,000 টাকা কোনো কিছুই না। সো যে 2 লক্ষ টাকা লিখছে, মাত্র 2 লক্ষ টাকা সে মাত্র লিখে ফেলছে। এবং যে 2,000 টাকা জমা দিবে, সে কি লিখছে? 2,000 টাকা কিছুই না। প্রথমে যে লিখছিল সে কি লিখছে? 2 লক্ষ টাকা মাত্র 2,000। দ্বিতীয় জন যে 2,000 টাকা জমা দিছে, সে কি লিখছে? 2,000 টাকা কিছুই না। এই যে মাত্র, কিছুই না, এগুলো টাকার পরিমাণকে বোঝায় না। এগুলো বোঝায় যে, অথবা এই যে অঙ্কের পরে যে চিহ্নটা দেওয়া থাকে, এটা কি বোঝায় না? টাকার পরিমাণ, টাকা বেশি কম, এটা বোঝায় না। এটা কি বোঝায়? মনে করো তুমি তুমি তোমার ব্যাংকে 5 লক্ষ টাকা আছে। কত টাকা? 5 লক্ষ টাকা। এখন তোমার কাছ থেকে একজন ব্যক্তি 50,000 টাকা পায়। কত টাকা? 50,000 টাকা পায়। তো যে ব্যক্তি 50,000 টাকা তোমার কাছ থেকে পায়, তুমি তাকে একটা চেক দিলে 50,000 টাকা। তুমি 50,000 টাকা চেক দিলে, ওই যে চেকের মধ্যে 50,000 টাকা লিখছো। এখন তোমার ব্যাংকে কত টাকা আছে? 5 লক্ষ টাকা আছে। তুমি এখানে 50,000 টাকা লিখলা। ঠিক আছে, তো তুমি তাকে চেকটা দিয়ে ফেললা। সে চেক পাওয়ার পর 50,000 পাশে যদি একটু শূন্য লিখে দেয়, তাহলে কত টাকা হয়ে গেল? 5 লক্ষ টাকা হয়ে গেল না? এবং ব্যাংকে গেলে 5 লক্ষ টাকা তুলে ফেলতে পারবে না? পারবে। এই জন্য এই যে যে পরিমাণ টাকা তুমি দিবে, সেই পরিমাণ টাকা লেখার পর একটা এরকম চিহ্ন দেয়, যাতে এরপর আর কোনো সংখ্যা বসাতে না পারে। ঠিক তেমনি কথাইও মাত্র লিখে দেয়, কারণ এই যে টাকার প্রয়োজনে আর অন্য টাকা অ্যাড করতে না পারে।
মাত্র বলতে বোঝাই এখানেই শেষ, মানে 9,500 টাকার মধ্যেই শেষ, আর কোনো টাকা লেখা যাবে না, এটাই বোঝাই। এখানে কম বা বেশি পরিমাণ এটা বোঝাই না। এরপর বিক্রয় শর্ত দেওয়া থাকবে, বিশেষ দ্রষ্টব্য বিদ্রোহ দিয়ে লেখা থাকবে ভুল ত্রুটি সংশোধনযোগ্য, ঠিক আছে। এরপর চালানের মধ্যে সবসময় বিক্রেতার স্বাক্ষর থাকে, ক্রেতার স্বাক্ষর থাকে না। কেন থাকে না? ক্রেতা তো আমাকে টাকা দিয়ে ফেলে নাই, যেহেতু বাকিতে, সেক্ষেত্রে কি নাই, ক্রেতা টাকা দিয়ে ফেলে নাই, এজন্য কি শুধু বিক্রেতার স্বাক্ষর থাকে, ক্রেতার স্বাক্ষর থাকে না। এটা খুব বেশি এমসিকিউতে আসে, একটু মনে রাখবা। এরপর ক্যাশ মেমো, ক্যাশ বলতে বোঝাই, ক্যাশ বলতে তো বুঝি, ক্যাশ মেমো বলতে কি, নগদে পণ্যদ্রব্য বিক্রয় করার জন্য, ক্রয় বিক্রয় করার জন্য যে প্রমাণপত্র বা দলিলপত্র ব্যবহার করা হয় তাকে বলা হয় ক্যাশ মেমো। উদাহরণস্বরূপ, নগদে জেল কলম ক্রয় 10,000 টাকা, কারবার এবারটা 5%, এটা সবসময় মূল টাকাতে বাদ যাবে। বাউচার 302, বাউচার দিলাম ক্রেতার নাম, বিক্রেতার নাম, ক্রয়িং নম্বর, মালিক বিবরণ, দর, পরিমাণ, টাকার পরিমাণ, টাকা লিখে দিলাম। এখানে ক্রেতার স্বাক্ষর থাকবে এবং বিক্রেতার স্বাক্ষর থাকবে, শর্ত থাকবে না। শর্ত কেন থাকবে, কেন শর্ত থাকবে না এখানে, যে আমাকে তো টাকা সরাসরি দিয়ে ফেলতেছে, সাথে সাথে দিয়ে ফেলতেছে, আর তো তাকে টাকা এগুলো আদায় করার জন্য আর কোনো ধরনের শর্ত দিতে হচ্ছে না, তাই এখানে কি থাকবে না, বিক্রয় যে শর্ত সেটা থাকবে না, ক্রেতার স্বাক্ষর এবং বিক্রেতার স্বাক্ষর থাকবে। ক্রেতার স্বাক্ষর কেন থাকবে, কারণ সে সরাসরি টাকা দিয়ে ফেলতেছে, তাই ক্রেতার স্বাক্ষর থাকবে। বিশেষ দ্রষ্টব্য বলে লেখা থাকবে বিক্রিত পণ্য ফেরত নেওয়া হয় না। মানে এটা কেমন হলো, যখন আমি বাকি দিয়ে নিয়েছি, ঠিক আছে ভাই তুমি বাকি দিয়ে পণ্যটা নিয়েছো, কোনো তো সমস্যা হলে আমি তোমাকে চেঞ্জ করে দিই। কিন্তু যখন আমি কি করছি, টাকাটা নিয়ে ফেলছি, তখন আমি কি বলছি, দোকানে বাইরে গেলে আর পণ্য কি হবে না, ফেরত নেওয়া হবে না। এটা মনে রাখবো, কোথায় বিক্রিত পণ্য ফেরত নেওয়া হয়, কোথায় বিক্রিত পণ্য ফেরত নেওয়া হয় না। ক্যাশ মেমো তো হয় না, চালানে বিক্রিত পণ্য ফেরত নেওয়া হয়। ভাউচার, লেনদেনে যে প্রমাণপত্র ব্যবহার করা হয় তাকে বলা হয় ভাউচার। ভাউচার দুই রকম হতে পারে, ডেবিট ভাউচার, ক্রেডিট ভাউচার। ডেবিট ভাউচার কি, পণ্য ক্রয় এবং বিভিন্ন ব্যয় সাপেক্ষে যে ভাউচার তৈরি করা হয় তাকে বলা হয় ডেবিট ভাউচার। উদাহরণস্বরূপ, অফিসের জন্য কাগজ ক্রয় 4,000 টাকা, ডেবিট ভাউচার নাম 502। চকটা দেখি, প্রথমে দোকানের নাম জায়গা দেওয়া থাকবে, ডেবিট ভাউচার, তারিখ, গ্রহণকারীর নাম, ঠিকানা, ভাউচার নম্বর 502, হিসাব খাতের নাম, কোন ধরনের হিসাব সেটা কি করতে হবে, লিখতে হবে হিসাব খাতের নাম। অফিসের জন্য কাগজ ক্রয়, ভাই মনিহারি জিনিসটা কি, মনে করো ব্যবসা করতে কি লাগে, একটা টেবিলের মধ্যে ছোটখাটো কিছু জিনিস থাকে না, যেমন খাতা কলম জাস্ট নোট করার জন্য, কিছু হিসাব করার জন্য। এরপর কি থাকে, স্টাপলার, পেন্সিল, ঠিক আছে, এগুলো হচ্ছে ছোটখাটো জিনিস, এগুলো ব্যবসায়ী পারপাসে, ব্যবসায় করতে কাজে লাগে। ঠিক, এখন তুমি বলতে পারো যে এগুলা যেগুলো ব্যবসা করতে কাজে লাগে, যেগুলো বিক্রির জন্য নয়, শুধু ব্যবসায় ব্যবহার করার জন্য কাজে লাগে, এগুলো কি সম্পদ বলে? তাই মনিহারি কি সম্পদ? না, মনিহারি সম্পদ না। মনিহারি তুমি একটা কলম কতদিন ইউজ করতে পারবা, বড় জোর 1 মাস। খাতা কতদিন ইউজ করতে পারবে, বড় জোর 1 মাস। এগুলো হচ্ছে ছোটখাটো ব্যয়, এগুলো কি সম্পদ না। তো হিসাব খাতের নাম কি, মনিহারি। টাকা কোথায় থাকবে, এখানে কয়জনের স্বাক্ষর থাকবে, 4 জনের। কার কার? ক্যাশিয়ার স্বাক্ষর, হিসাব রক্ষকের স্বাক্ষর, ব্যবস্থাপকের স্বাক্ষর, গ্রহীতার স্বাক্ষর। ঠিক সেম ক্রেডিট ভাউচারও পণ্য বিক্রি এবং বিভিন্ন আয় সাপেক্ষে যে ভাউচার তৈরি করা হয় তাকে বলা হয় ক্রেডিট ভাউচার। প্রথমে ডেবিট ভাউচার কি, পণ্য ক্রয় এবং বিভিন্ন ব্যয় সাপেক্ষে। ক্রেডিট ভাউচার পণ্য বিক্রয় এবং বিভিন্ন আয় সাপেক্ষে যে ভাউচার তৈরি করা হয় তাকে কি বলা হয়, ক্রেডিট ভাউচার। যেমন কলম বিক্রি 5,000 টাকা, ক্রেডিট ভাউচার নম্বর 502। হিসাব খাতের নাম মনিহারি, যে বললাম প্রথমেই, 5,000 টাকা। হিসাব ক্যাশিয়ারের স্বাক্ষর, হিসাব রক্ষকের স্বাক্ষর, ব্যবস্থাপকের স্বাক্ষর, গ্রহীতার স্বাক্ষর। 4 জনে কি থাকবে, স্বাক্ষর থাকবে। মনে রাখবা, ডেবিট ভাউচার, ডেবিট ভুল হয়েছে, ক্রেডিট। ডেবিট ভাউচার এবং ক্রেডিট ভাউচারে সবসময় কয়জনের স্বাক্ষর থাকে, 4 জনের স্বাক্ষর। কার কার? হিসাব রক্ষকের স্বাক্ষর, ক্যাশিয়ারের স্বাক্ষর, হিসাব রক্ষকের স্বাক্ষর, ব্যবস্থাপকের স্বাক্ষর, গ্রহীতার স্বাক্ষর। 4 জনের স্বাক্ষর থাকে সবসময়, ঠিক আছে। এরপর ডেবিট নোট, ক্রয়কৃত পণ্য ফেরতের উপর ভিত্তি করে যে নোট তৈরি করা হয় তাকে ডেবিট নোট বলে। আমি পণ্য ক্রয় করছি কিসে, বাকিতে। এখন আমার 5টা পণ্য, 100টা পণ্যের মধ্যে 5টা পণ্য আমি যেরকম চাইছি সেরকম হয়নি। এখন আমি কি করব, তাকে পণ্যগুলো ফেরত পাঠাবো। ফেরত পাঠানোর সময় আমি একটা কি লিখবো, একটা রিসিপ্ট লিখে দিব, সেটাকে বলা হয় ডেবিট নোট। যে ক্রয়কৃত পণ্য ফেরতের উপর ভিত্তি করে যে নোট তৈরি করা হয় তাকে বলা হয় ডেবিট নোট। উদাহরণস্বরূপ, প্রতি পিস 500 টাকা দ্বারা 200টি ক্রয়কৃত টি শার্টের মধ্যে 50টি টি শার্ট
ফরমায়েশ মানে কি? অর্ডার। প্রথমে যে বলছিলাম ফরমায়েশ মানে কি? অর্ডার। ফরমায়েশ অনুযায়ী না হয়ে, অর্থাৎ যেমন চাইছি তেমন না হওয়ায় ক্রেডিটরের নিকট ফেরত পাঠানো হলো এবং কারবাই বাটার 4%, ডেবিট নোট 108। এটা আমরা কিভাবে করব? সক বইয়ে দেওয়া আছে, শিখে নিবা। ডেবিট নোট নম্বর, প্রাপকের নাম, যাকে পাঠাবো সে ক্রমিক নম্বর। এখানে মালের বিপণন ফেরতের কারণে একটা জিনিস লিখে দিব, সেটা কি? প্রতি পিস 500 টাকা দরে 50টি টি শার্ট ফরমায়েশ অনুযায়ী না হওয়ায় ফেরত পাঠানো হলো এবং ফেরত পণ্যের মূল্য দ্বারা আপনাদের হিসাবকে ডেবিট করা হলো। কত টাকা? 25,000 টাকা আসছে। এই যে আমি তো ক্রয় করার সময় মূল টাকা থেকে 4% বাদটা বাদ দিয়েছিলাম, এখন আমি পাঠানোর সময় কি করতে হবে? আমার যে মূল টাকা 25,000 টাকা, সেখান থেকে 4% বাদটা কত টাকা দাঁড়ায়? 4% বাদটা 1,000 টাকা বাদ দিতে হবে। কত টাকা দাঁড়ায় তাহলে? 24,000 টাকা। এই যে 24,000 টাকা, এটা কথায় লিখে দিব 24,000 টাকা মাত্র। এখানে কার সাথে স্বাক্ষর থাকবে? ক্রয় ব্যবস্থাপক। কেন? যে ক্রেতা সে বিক্রেতার কাছে পাঠাচ্ছে, তাহলে কার স্বাক্ষর থাকতে হবে? ক্রেতার স্বাক্ষর। ক্রেডিট নোট, বিক্রয়কৃত পণ্য ফেরত আসলে যে প্রমাণপত্র ব্যবহার করা হয় তাকে ক্রেডিট নোট বলে। উদাহরণস্বরূপ, ডেবিট নোটের উত্তরে ক্রেডিট নোট তৈরি করা হয় এবং বিক্রেতা ক্রেডিট নোট তৈরি করে ক্রেতার নিকট পৌঁছায়। এটা এমন আর কি, আমি যে পণ্য ফরমায়েশ অনুযায়ী না হয়, মনে করো আমি ক্রেতা, আমার পণ্য ফরমায়েশ অনুযায়ী না হয় আমি পাঠাইছি, ফেরত পাঠাইছি কার কাছে? বিক্রেতার কাছে। এখন বিক্রেতা সেই আমার প্রোডাক্ট যে ফেরত পাঠিয়েছে ওগুলো পাইছে এবং সে তার হিসাবকে এটা মাইনাস করছে, সেটা বোঝানোর জন্য আমার নিকট একটা কি পাঠাবে? একটা দলিলপত্র বা প্রমাণপত্র পাঠাবে, সেটাকে বলা হয় ক্রেডিট নোট। ক্রেডিট নোট আমরা কি করব? ক্রেডিট নোট লিখে দিব যে প্রতি পিস 500 টাকা ধরে 50 পিস টি শার্ট ফরমায়েশ অনুযায়ী না হয় ফেরত পাওয়া গেছে এবং ফেরত মূল্য দ্বারা আমাদের হিসাবকে ক্রেডিট করা হলো। কারবাই বাটা সেও বাদ দিবে, মূল টাকা 25,000 টাকা থেকে 1,000 টাকা বাদ দিয়ে। কেন 1,000 টাকা বাদ দিয়েছে? যে বললাম 1,000 টাকা ছাড় দিয়েছে, কোথাও লেখা হয় নাই, ঠিক আছে? সেজন্য সবসময় বাদ দিতে হয়। বাদ দিয়ে 24,000 টাকা, 24,000 টাকা মাত্র লিখে দিলাম। বিক্রয় ব্যবস্থাপকের স্বাক্ষর থাকবে। কেন? বিক্রেতা পাঠাচ্ছে যেহেতু, তাই বিক্রয় ব্যবস্থাপকের কি থাকবে? স্বাক্ষর থাকবে। সো আজকের ক্লাস এতটুকুই। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা আমাদের ফেসবুক পাবলিক গ্রুপে পোস্ট করলে আমরা সাথে সাথে উত্তর দিয়ে দিব।